আচ্ছা, আজকের যে টপিকটা সেটা হলো সোলার সিস্টেম। তো আমরা দেখবো আসলে সোলার নিয়ে কিভাবে কাজ করে। তো আমি কিছুদিন আগেও একটা প্রজেক্ট করছি। ওই প্রজেক্টের কিছু পিকচারও এখানে দিছি। তো সোলারের কাজগুলো খুব ইজি আরকি। মানে আপনি সাবস্টেশন বা এগুলোর কাজ যেমন একটু তুলনামূলক কঠিন বা সোলারের কাজটা ইজি। তো সোলার সিস্টেম নিয়ে শুরু করার আগে ১ম এ বলি যে আপনারা যদি যে কোম্পানি সোলার বেসড একেবারে ফুলফিল কাজ করে ওরকম কোম্পানিতে থাকলে খুব বেশি ডেভেলপ করতে পারবেন না। মানে আপনি যে কোম্পানি ভ্যারাইটিস টাইপের কাজ করে অন্যান্য ইয়ে-টিয়ে বা তাদের সাথে কাজ করলে আপনি আ সেলারি ইনক্রিমেন্ট থেকে শুরু করে একটা ইয়েতে যাবেন। কারণ সোলারের কাজ তো খুব ইজি। মানে একটা ইঞ্জিনিয়ারকে ওরা খুব বেশি অনার করতে চায় না আরকি। এটা একটা বিষয়। বাট আপনার সোলার লাগবেই। কারণ এখন প্রত্যেকটা প্রজেক্টে সোলার একটা ইস্যু আরকি। আর এখানে আমরা নেট মিটারিং সিস্টেমটাও দেখব যে এটা কিভাবে করে সেই জায়গাতেও আসবো। তো এখানে আমি আমার প্রজেক্টের কয়েকটা ছবি তুলছি। এটা আ আরো প্রজেক্ট আছে। এটা একটা প্রজেক্ট। এটা ৯ কিলোওয়াট আরকি। ৯ কিলোওয়াটের প্যানেল। প্রত্যেকটা প্যানেল ৩৬০ ওয়াটের প্যানেল। উপরে ১০ টা বসানো আছে আর নিচে বাকিগুলো। তো সব মিলে আ এইটা একটা প্রজেক্ট। এখানে ৯ কিলোওয়াটের সোলার বসানো আছে। তো এখানে একটা গ্রিড টাইট ইনভার্টার বসানো আছে। এরপরে এগুলোর হিসাব-কিতাবগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং একটা সফটওয়্যারও দেখাবো যে সফটওয়্যার দিয়েও করতে পারবেন। তো সফটওয়্যার আসলে লাগে না এই ছোটখাটো কাজের জন্য। বাট আপনার লোড ক্যালকুলেশন বা এগুলোর জন্য খুব দ্রুত কাজ করার জন্য সফটওয়্যারটা আপনারা ইউজ করতে পারেন আরকি। তো ১ম এই আমরা দেখি যে সোলার কোথায় লাগে? তো এখন বিদ্যুৎ অফিস, ডিবিডিসি, ডেসকো, আরইবি এরা কিছু নিয়মকানুন আপনাদেরকে করে দিছে যে এত সাইজের আ আপনার যদি বিল্ডিং হয় বা এরকম ফ্যাক্টরি হয় তাহলে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ সোলার লাগাতেই হবে। আপনি এর চেয়ে বেশি লাগাতে পারবেন বাট এর কম লাগাতে পারবেন না। যেমন আপনার বিল্ডিং যদি ৯০০ আ স্কয়ার ফিটের কম হয় তাহলে ২ কিলোওয়াট আপনাকে সোলার লাগাতে হবে। কতটুকু? ২ কিলোওয়াট। তারপরে ২০০০ আ স্কয়ার ফিটের উপরে হলে আপনার এটাকে কি করতে হবে? ফ্ল্যাট সাইজ বা ইউনিট এটা আপনাদের ৮ কিলোওয়াটের মতো আপনাকে সোলার লাগাতে হবে। এখন আবাসিক ২ কিলোওয়াট লোডের উপরে আপনার আ ৩% সোলার লাগাতে হবে। আপনি যদি মনে করেন যে অনেকগুলো ফ্ল্যাট আছে তাহলে আবাসিক ২ কিলোওয়াট লোডের উপরে আপনি যদি মনে করেন একটা বিল্ডিং এ বিদ্যুতের কানেকশন নিছেন, আপনি ২ কিলোওয়াটের লোড নিছেন। তো ওটার আপনি 3% সোলার লাগাবেন। তো ২ কিলোওয়াটের 3% কত হয়? ১ কিলোওয়াটের 3% মানে কত? আ ১০০০ এর ৩% কত হয়? ৩০। ৩০ তাহলে ৬০ ওয়াটের সোলার লাগাতে হবে। মনে করেন ছোট্ট বাসার ক্ষেত্রে। আর যদি বাণিজ্যিক গ্রাহক হয়, যদি বাণিজ্যিক গ্রাহক হন, আপনি যদি দোকানপাট বা এগুলো সেগুলো বা যাই হোক না কেন, তাহলে লাইট ফ্যান লোডের উপরে ০ থেকে ৫০ কিলোওয়াট। লাইট ফ্যান লোডের উপরে ৭% হারে সোলার লাগাতে হবে। এরপরে বাণিজ্যিক গ্রাহক যদি হন ৫০ কিলোওয়াটের উপরে, তাহলে লাইট ফ্যান লোডের উপরে আপনাকে নিতে হবে 10%। লাইট ফ্যান লোড এটা কি জিনিস? মানে আপনার বিল্ডিং এ তো অনেক কিছুই থাকবে। এসি থাকবে, ফ্রিজ থাকবে, এই সেই থাকবে বা আপনি অনেক মেশিন পত্র ইউজ করতে পারেন। যদি বাণিজ্যিক গ্রাহক হন, তাহলে আপনার ওগুলো ধরা হবে না। আপনি যতগুলো লাইট এবং ফ্যান ইউজ করছেন, সেই লোডের উপরে আপনার কতটুক 10% আরকি। আর এটাও লাইট ফ্যান লোডের উপরে 7%। আর আবাসিক গ্রাহক হলো টোটাল লোডের উপরে যদি ২ কিলোওয়াট লোড নেন, তাহলে টোটাল লোডের উপরে আপনার ৩% হারে সোলার নিতে পারবেন। এটা আর পোশাক শিল্পের জন্য এটা আপনাদের 5% সোলার নিতে হবে লাইট ফ্যানের উপরে। মানে আপনার লাইট ফ্যান লোড যতটুকু হবে তার উপরে আপনার 5% সোলার নিতে হবে। এই হলো সোলারের হিসাব। মানে সোলার আপনার লাগবেই। তো যেহেতু লাগবে আমরা এই বেসিক যে এটা শিখে রাখলে আপনার মোটামুটি সোলারের কাজ করতে পারবেন। তো সোলারের কাজ আগেই বলছি খুব ইজি। এতে খুব বেশি ক্রিয়েটিভিটির কিছু নাই। এটা জিনিস। তারপরে আমরা কিছু জিনিস এখন দেখার চেষ্টা করব। আ কিছু নিয়ম কানুন আছে, নীতিমালা আছে সবসহ এখন দেখব আরকি। এখানে কিছু ডেফিনিশন আমরা একেবারে সোলারের 0 থেকে শুরু করি যে সোলারের স্ট্রাকচারটা কিরকম হয়। তো আপনাকে কোন একটা প্রজেক্টে গেলে যে কেউ তার বলতেই তারের সাইজটা হ্যাঁ, বলেন? আচ্ছা। সোলারের স্ট্রাকচার নিয়ে যে কেউ জিজ্ঞেস করতেই পারে। সেক্ষেত্রে আপনি আ সেটা বলতে পারেন যে একটা N টাইপের সাথে একটা P টাইপ যদি আ সেমিকন্ডাক্টর এড করেন এবং এখানে যদি আলোর ডিফিউশন হয়, তো
তো মানে এখান থেকে আমাদের বিদ্যুৎ তৈরি হবে আর কি, মানে একটা ভোল্টেজ ক্রিয়েট হবে এবং এই দুটো মিলে আমাদের হলো সোলার সেলটা, মানে এন টাইপ এবং পি টাইপ ম্যাটেরিয়াল মিলে আমাদের সোলার সেল। কাজ করতে গেলে আপনার এগুলো লাগবে না, এগুলো হলো আপনার বেসিক জানার জন্য। তো একটা সোলার সেল প্রডিউস করতে পারে 0.5 থেকে 0.6 ভোল্ট, মানে একেবারে ফুল যদি ইয়ে করতে পারে, তাহলে একটা প্যানেল আমরা যেগুলো দেখলাম সেই টোটাল প্যানেলে তাহলে কয়টা সেল থাকবে? টোটাল প্যানেলে তাহলে আমাদের 36টা সেল থাকবে। তো আউটপুট ম্যাক্সিমাম অ্যারাউন্ড 12-14 ভোল্টের মতো আমাদের এটা দিতে পারে আরকি। তো 14 ভোল্ট একটা সোলার সেল 14 ভোল্ট আউটপুট দিতে পারে। এই হলো সোলার সেলের হিসাব, যে আমরা যে প্যানেলগুলা দেখলাম এখানে 36 সেল থাকে আরকি। এখানে নিচে আসলাম, এই যে এখানে 36টা সেল থাকে। তো প্রত্যেকটা সেল আপনাকে অ্যারাউন্ড 14 ভোল্ট পর্যন্ত প্রোভাইড করতে পারে। এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো একটু জানিয়ে রাখেন, কোথাও গেলে হয়তো বলতে পারে, এগুলো লাগবে না। এখানে কিছু জিনিস আছে, সোলার ইরেডিয়েন্স কি? এটা আপনাদের একটা জিনিস। ইট ইজ দ্য পাওয়ার পার ইউনিট এরিয়া রিসিভড ফ্রম দ্য সান, মানে পার ইউনিট এরিয়াতে সূর্য থেকে কতটুকু আহ, মানে পাওয়ার পাচ্ছেন, সেটা হলো আপনাদের সোলার ইরেডিয়েন্স। আর সোলার কনস্ট্যান্ট এটা লাগবে না, সোলার কনস্ট্যান্ট লাগবে না। এখন স্ট্যান্ডার্ড কন্ডিশন, মানে আপনার একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে আপনার কতটুকু, মানে কি কি জিনিস থাকতে হয়, যেমন আমরা জেনারেটর প্যারালাল বা ট্রান্সফরমার প্যারালাল অপারেশন এগুলো শিখছি, মানে কিছু কিছু কন্ডিশন থাকে। তো সোলারের ম্যাক্সিমাম আউটপুট কখন পাবেন, এটার জন্য আপনাদের সোলার ইরেডিয়েন্সটা আপনাদের 1000 ওয়াট পার মিটার স্কয়ার হতে হবে। একটু আগে সোলার ইরেডিয়েন্স কি দেখলাম, এটা এটা 1000 ওয়াট পার মিটার স্কয়ার হতে হবে, মানে পার মিটার স্কয়ারের উপরে 1000 ওয়াট আমাদের কি থাকতে হবে, মানে এখানে সূর্যের আলো পড়ে 1000 ওয়াট আমরা পাইতে পারি, এরকম একটা ইয়ে থাকবে। আর টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেলসিয়াস এবং এয়ার মাস এটা হলো 1.5, মানে বাতাসের যে ঘনত্বটা আছে এটা হলো 1.5। তাহলে এই তাপমাত্রায় আমরা সবচেয়ে বেশি সোলারের আউটপুট পাবো। আচ্ছা, আরেকটা জিনিস জানা লাগবে, পিক সান আওয়ার, মানে কোন সময় আমাদের সবচেয়ে বেশি আহ ইয়ে দেয়, মানে সবচেয়ে বেশি কত ঘন্টা তাপ দেয়, মানে সূর্য তো 12 ঘন্টা যে কয়েক ঘন্টা থাকে, মানে কত ঘন্টা আমাদের ম্যাক্সিমাম আলো প্রোভাইড করে, এটা মানে তাপ প্রোভাইড করে, এই জিনিসটা হলো পিক সান আওয়ার। এটা পরে আসতেছি আমরা। হট স্পট কি জিনিস এবং বাইপাস ডায়োড কি জিনিস, এগুলো একটু করে আপনারা পড়ে নেবেন। এগুলোতে খুব বেশি যাবো না। হট স্পট হিটিং occurs when there is one low current solar cell in a starting of the least several high short circuit current of the solar cell। তার মানে আপনাদের হট স্পট প্রবলেমটা অকার হবে যখন আপনাদের একটা সোলার সেলের উপরে মনে করেন শ্যাডো পড়লো, আলো পড়লো বা কোনো কারণে কেটে গেল, তাহলে বাকিগুলোর উপর একটা ইফেক্ট পড়বে, এটা হলো হট স্পট কন্ডিশন। আর এখানে দেখেন বাইপাস ডায়োড কেন ইউজ করা হয়। বাইপাস ডায়োড আর ইউজ টু রিডিউস দ্য পাওয়ার লস অফ দ্য সোলার প্যানেলস এক্সপিরিয়েন্স ডিউ টু শেডিং, মানে শেডিং এর কারণে আমাদের যেটা ইয়ে হবে, যে পাওয়ার লসটা এটা রিমুভ করার জন্য আমাদের কি করা হয়, বাইপাস ডায়োড ইউজ করা হয়। এগুলো একটুখানি পড়ে নিতে পারেন, এগুলো আপনাদের হয়তো খুব বেশি না, অল্প একটু জিনিস আছে। আর ব্লকিং ডায়োড, এটাও আপনাদের কি করে, a blocking diode is used to prevent the power loss of the barriers particularly at the night of the panels, মানে আপনার প্যানেল থেকে মানে রাতের বেলা প্যানেল গুলো যাতে আপনার মানে আপনার যে রিজার্ভ বিদ্যুৎ থাকে যেগুলো আপনার ইয়াতে থাকে ব্যাটারিতে, সেখান থেকে যাতে আরো ব্যাক হয়ে সোলার সেলে প্যানেলে না চলে যেতে পারে, এটার জন্য আমাদের একটা ডায়োড ব্যবহার করা হয়। মানে এটা উল্টামুখী তো আর ডায়োডে কারেন্ট ফ্লো হয় না, এটার জন্য আমাদের ব্লকিং ডায়োড। তাহলে বাইপাস ডায়োড এবং ব্লকিং ডায়োড এই দুটো আপনাদের লাগবে আর কি, মানে আর কিছু নাই, এই পর্যন্তই শেষ। এই পর্যন্ত। এখন আমরা একটা সোলার হোম সিস্টেম যদি কেউ আঁকতে বলে বা কিছু করতে বলে, তো সোলার হোম সিস্টেম যদি হয় মানে ছোটখাটো, মনে করেন ওই যে 2 কিলোওয়াট লোডের জন্য 30 ওয়াট 60 ওয়াট টোটাল, এরকম যদি হয় তাহলে আপনাদের কি রকম সিস্টেম লাগবে এবং কি কি ইকুইপমেন্ট লাগবে। তার মানে আপনার পিভি মডিউল লাগবে 60 ওয়াটের, চার্জ কন্ট্রোলার লাগবে এবং ব্যাটারি লাগবে। তো এগুলোর সাইজিং গুলো আমরা শিখবো।
এখানে দেখেন চার্জ কন্ট্রোলার সাইজটা কিরকম হবে। চার্জ কন্ট্রোলার সাইজিং এর আগে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এদিক দিয়ে কতটুকু ইয়ে ফ্লো হয়, মানে এটা মনে করেন আমরা ধরলাম 120 ওয়াট ধরলাম, এটা আমাদের 120 ওয়াটের একটা সোলার সেল প্লেট, এটা ধরে নিচ্ছে আর কি 120 ওয়াট 120 ওয়াটের সোলার সেল আসে এবং আমাদের সোলার সেলগুলো কত ভোল্ট তৈরি করে 14 ভোল্ট, কিন্তু আমরা এটা 12 ভোল্ট ধরে হিসাব করব। তাহলে এটা কত পার সোলার সেল 12 ভোল্ট। তাহলে এখানে আমাদের কারেন্ট বের করতে পারবো না, এই ওয়াটকে যদি ভোল্টেজ দিয়ে ভাগ দিই তাহলে কি হবে, ওয়াটকে ভোল্টেজ দিয়ে ভাগ দিলে কি হবে 120 ওয়াট ডিভাইডেড বাই কত 12 ভোল্ট। ওয়াটকে ভোল্ট দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, কারেন্ট পাওয়া যায় না। এই সূত্রতে আমরা জানি তাই না, পি ইকুয়াল টু কত ভিআই না, এটা তো সিঙ্গেল। হ্যাঁ, এই পি তো ওয়াটের আর ভি তে ভোল্টেজ আই, তাহলে এই দুটো ভাগ দিলে আমরা কারেন্ট পাবো 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, কারেন্ট পাবো। তাহলে এখানে দেখেন আমাদের যে চার্জ কন্ট্রোলারের সাইজটা কত হবে, হোয়াট ইজ দ্য চার্জ কন্ট্রোলারের সাইজ। আপনার যে কারেন্ট পাবেন এটার সাথে 40% সেফটি ফ্যাক্টর দিবেন 1.4, তাহলে এটা আপনার কত হবে 14 অ্যাম্পিয়ারের আপনার কি লাগবে, চার্জ কন্ট্রোলার লাগবে 14 অ্যাম্পিয়ারের। ছোটখাটো গুলো এইভাবে হিসাব করতে পারবেন। ব্যাটারি ক্যালকুলেশন আমি দেখাচ্ছি যে কিভাবে করবেন, একটা সফটওয়্যার দিয়ে দেখাবো, তখন এত কিছু লাগবে না। স্যার হ্যাঁ বলেন। এর সাথে 1.4 টা কি স্যার? সেফটি ফ্যাক্টর। আচ্ছা, আচ্ছা। সেফটি ফ্যাক্টর নিয়ে কোনো সমস্যা আছে কিনা কারণ, মানে স্যার একটু একবার একটু বলে দিন। হ্যাঁ, সেফটি ফ্যাক্টর মানে কি হয়, মানে একেবারে সমান সমান না নিয়ে একটু বাড়ায় না হয়। মনে করেন কাউকে যদি দাওয়াত দেন, তাহলে যদি মনে করেন একজন মানুষ 6 জন হুজুরকে দাওয়াত দিলেন মনে করেন মাদ্রাসা থেকে, আপনি যদি 1 কেজিতে যদি 6 জনরে খাওয়ানোর চিন্তা করেন, এটা পারবেন না। এটা কারণ তারা বেশি কোরআন শরীফ পড়ে, পড়ে তাদের মুখের ক্ষয়টা বেশি হয়। যেমন আমি অনেকক্ষণ কথা বলার পরে আমার খিদা অনেক বাড়ে। ঠিক আছে? তো এটা হলো যতটুকু বাড়ায়া রান্না করা হয় বা কোন একটা গেস্ট আসলে, তো সেটা কি আপনার বাড়তিটা হলো সেফটি ফ্যাক্টর, যে হুট করে যাতে কম না পড়ে যায়। বিয়ে বাড়িতে কি বলে হুট করে যাতে খাবার কম না পড়ে। ঠিক আছে? তো এটা হলো সেফটি বাড়তি রাখা। আর কিছু না। মানে এটা ইঞ্জিনিয়াররা আসলে সবকিছু জটিল করে, মানে আমি সবসময় বলি যে জটিল করে ভাবে, তো এই জন্য একটু কষ্ট হয় আর কি সহজ জিনিস বুঝতে। এই জন্য উদাহরণগুলো একটু অন্য টাইপের হয় আর কি। আচ্ছা, তো এখন যেটা হয়, মানে আমাদেরকে ওইভাবেই 4 বছর পড়াইছে, তো আমরা ওইরকম হয়ে গেছি আসলে। আমাদের বউরা বলে যে আমরা একটু ক্রিটিক্যাল আর কি। তো অত ক্রিটিক্যাল আসলে না, যতটুকু মনে করে। তো এখানে তাহলে আমরা 14 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার নেব এটা। আর ব্যাটারি সাইজিং এগুলো আমরা দেখতেছি যে এগুলো সাইজ কত হবে, পরের পেজগুলোতে আছে এগুলো। এখন তাহলে আমরা একটা টোটাল ক্যালকুলেশন করে ফেলি যে আসলে কি হবে না হবে, সবগুলো আমরা বের করে ফেলবো আর কি। চার্জ কন্ট্রোলারে এসে যা আছে সব। সে আপনাকে একটা প্রজেক্ট দিয়ে বললো যে ছোট একটা প্রজেক্ট, আপনার লাইট আছে 10 ওয়াটের 5টা এবং এটা কত ঘন্টা চলবে 5 ঘন্টা। ফ্যান আছে 20 ওয়াটের 2টা, এটা চলবে 8 ঘন্টা। টিভি আছে 30 ওয়াটের একটা, এরকম চলবে কয় ঘন্টা 6 ঘন্টা। তাহলে টোটাল পাওয়ার কত, তাহলে পাওয়ারের সূত্র আমরা কি জানি, P ইকুয়াল টু VI, তাই না? ভিআই ইজ ইকুয়াল টু ভিআই। হ্যাঁ, P ইকুয়াল টু VI, কিন্তু এখানে কিন্তু VI মানে পাওয়ার কিন্তু দেওয়া আছে, ওয়াট হিসেবে দেওয়া আছে, তাই না? এই ওয়াট গুলো পাওয়ার দেওয়া আছে, কিন্তু আমার যেহেতু কোয়ান্টিটি 5টা, তাহলে কত ওয়াট হবে টোটাল মিলে 5 10 কত 50 ওয়াট। 50 ওয়াট, কিন্তু আবার কয় ঘন্টা চলবে সেজন্য এখানে ঘন্টাটাও 5 দেওয়া আছে। ঘন্টা, হ্যাঁ, তাহলে ঘন্টা হবে কিলোওয়াট আওয়ার। 5 10 50 250 ওয়াট আওয়ার হবে, তাই না? 250, এটা কি ওয়াট, এটা হলো আওয়ার। 250 ওয়াট আওয়ার। তাহলে এইটা এইটা এবং এইটা 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 এবং এইটা তিনটা যোগ করলে কত হয় টোটাল 750 ওয়াট আওয়ার। তিনটা যোগ করলে কত হয় 750, এটা 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 মানে 3 লাইনের জন্য তিনটা, এই যে 6 আওয়ার ওয়াট আওয়ার। ইউনিট গুলো একটু মনে রাখতে হবে। এই 750 ওয়াট আওয়ার যদি হয় তাহলে আমাদের এটা হলো টোটাল লোড আমাদের। তাহলে টোটাল এখন লোড হ্যাঁ 750 হ্যাঁ আবার। এগুলো কিন্তু খুবই সহজ। হ্যাঁ,
এখন আমরা দেখবো যে কনসিডারিং 12 ভোল্টের একটা সিস্টেম নিলাম। তো 12 ভোল্টের দিয়ে আমরা তো কাজ করি বেশি, অনেক সময় 24 ভোল্ট লাগে। তাহলে কত অ্যাম্পিয়ার আওয়ার লাগবে আমাদের টোটাল? তাহলে এই 750 ওয়াট আওয়ারকে আমি কত ভোল্ট দিয়ে ভাগ দিব? 12 ভোল্ট দিয়ে, যেটা হ্যাঁ, আমরা জানি কি, একটু ভাঙায় লিখি, 750 ওয়াট আওয়ার, watt। এটাকে দেখেন 12 ভোল্ট। ওয়াট ভাঙাইলে কি হয়? ভোল্ট এবং অ্যাম্পিয়ার, তাই না? যদি এখানকার ভোল্ট আর এখানকার ওয়াটের ভোল্ট কেটে যায় তাহলে কি থাকে? আইএইচ থাকে না? তাহলে মানে কি এইচ অ্যাম্পিয়ার আওয়ার থাকে। এম্পিয়ার আওয়ার থাকে। হ্যাঁ, ওয়াট মানে কি ভোল্ট ইনটু আই, পি ইকুয়াল টু ভিআই। তাহলে এই ভোল্ট এবং এই ভোল্ট যদি কেটে দেয় তাহলে আই মানে অ্যাম্পিয়ার আওয়ার। তার মানে আমার কত অ্যাম্পিয়ার আওয়ার লোড লাগতেছে? তাহলে 62.5 অ্যাম্পিয়ার আওয়ার, 62.5। হ্যাঁ অ্যাম্পিয়ার আওয়ারের লোড লাগতেছে। এখন আমি পরের পেজে আসি। এখানে দেখেন, এখন আমরা ব্যাটারি সাইজিং করব। ব্যাটারি সাইজিং করতে গেলে আপনাদের যেটা লাগবে, এই যে যেটা বের করলাম 62.5 অ্যাম্পিয়ার আওয়ার, এর সাথে অটোনমি ডে এবং ডিওডি দিয়ে ভাগ দিব। অটোনমি ডে এটা যেটা আছে, অটোনমি ডে যেটা বাংলাদেশের জন্য এটা ফিক্সড, এটা হলো 3। এটা আপনারা মনে রাখবেন সবসময়। বাট ডেপথ অফ ডিসচার্জ এটা ফিক্স না, বাট ব্যাটারি সাইজিং এর সময় এটা মোটামুটি 0.8 ধরে আমরা হিসাব করি। অনেক সময় 0.7 হতে পারে, বাট 0.8 ধরে আপনারা এভারেজ হিসাব করে ফেলবেন, কোনো সমস্যা নেই। অটোনমি ডিটা আসলে আমাদের মানে 3 মানে কাউন্ট করতে হবে অলওয়েজ। হ্যাঁ, এটা 3, এটা 3 এবং এটা 0.8, তার মানে এটা দুটো মুখস্থ করে। আমার একটা কোশ্চেন ছিল কি বলেন? যে এই অটোনমি ডেটা কি, আর হচ্ছে এটা যে আমরা 3 ধরে নিব, আমাদের কোনো ভাইবা বোর্ডে গিয়ে যদি কোশ্চেন করে যে এই 3 রেফারেন্সটা কি, সেই রেফারেন্সটা কাইন্ডলি যদি একটু বলতেন। এগুলো আর রেফারেন্স অটোনমি হলো সব ডেটা কি? শ্রেণীটা তৈরি করে আপনার দ্বারা। ধরেন অটোনমি ডে, একটু ধরেন আমি বলে দিচ্ছি। এটা হলো আপনার শ্রেডা থেকে ইয়াতে আসে। এটা ডেফিনেশনটা আমি হুবহু বলতে পারতেছি না, এটা দেখি দাঁড়ান। এগুলো আমরা মুখস্থ ইউজ করি তো, হঠাৎ মাথায় আসতেছে না। অটোনমিক ডে সানলাইট, এটা কি জিনিস? অটোনমি, হোয়াট ইজ ডে লাইট অটোনমি ডে? আপনাদের দেখাই, আপনারা কিছু কিছু জিনিস গুগলের হেল্প নেবেন অবশ্যই। আচ্ছা, autonomy day sunlight. The daylight autonomy day is percentage of annual work hours during which all of the buildings lighting needed can be met through the daylight alone. এখান থেকে একটু পড়ে নিন আর কি, daylight means কি, এগুলো কিছু পড়তে হবে আপনাদের এখান থেকে গুগল থেকে। অটোনমি ডে, স্যার ডিওডি এর ফুল মিনিং কি? ডিওডি ভালো করে বোঝাচ্ছে আমি, তাহলে ডিওডিটা বুঝতে হবে অবশ্যই, সবাই বুঝতে হবে, বাট অটোনমি ডেটা একটু পড়ে নিন আর কি, এটা একটু ডিটেইল আছে তো। আর ডিওডি হলো ডেপথ অফ ডিসচার্জ। ডেপথ অফ ডিসচার্জ মানে একটা ব্যাটারির কত পার্সেন্ট পর্যন্ত আপনার ডিসচার্জ হবে এবং বাকি একটু পাওয়ার কি থাকবে। মনে করেন আপনি একটা ব্যাটারি ইউজ করলেন, ব্যাটারির ফুল পাওয়ার কি ডিসচার্জ হয়ে যায়? এটা মনে করেন যে 20%, এটা হলো 80%। আপনার মোবাইলের ব্যাটারি চিন্তা করেন, যদি মনে করেন আমার ব্যাটারি 0 হয়ে গেছে, তার মানে 80% কমে গেছে, তারপরে কিন্তু 20% চার্জ ব্যাটারিতে থেকে যায়, এর কিন্তু এটা ইউজ হতে পারে না। তাহলে ডেপথ অফ ডিসচার্জ মানে কতটুকু একটা ব্যাটারির কতটুকু পর্যন্ত মানে ম্যাক্সিমাম ইউজ হতে পারে, একটা ব্যাটারির কতটুকু পর্যন্ত ইউজ হতে পারে, এটা হলো ডেপথ অফ ডিসচার্জ। এটা বুঝতে পারছেন? একটা ব্যাটারির কতটুকু পর্যন্ত ইউজ হতে পারে এবং কতটুকু চার্জ রিজার্ভ থাকে। এই চার্জটা রিজার্ভ থাকলেও আপনার ব্যাটারি বা মোবাইল বা ল্যাপটপ বা আপনার যে কোনো কিছু বন্ধ হয়ে যাবে। তো এই 20% চার্জ তারপরেও থাকে, এই জন্য ব্যাটারি সাধারণত বাইরে খোলা জায়গায় ফেলে দিতে নিষেধ করে, কারণ এখানে কিছু চার্জ থেকে যায়।
এটা হলো ডিওডি, ডেপথ অফ ডিসচার্জ, মানে ডেপথ অফ ডিসচার্জ মানে ডিসচার্জের ডেপথটা, তার মানে 80% পর্যন্ত ডিসচার্জ এটা হতে পারবে। এটা হলো ডিওডি। তাহলে এই দুটো দিয়ে আপনাকে ভাগ করতে হবে, এটা দিয়ে গুণন, এটা দিয়ে ভাগ করলে আপনার কত অ্যাম্পিয়ার আওয়ার আসছে? 234.38 অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে এখানে 234.38 তো পাওয়া যায় না, এখানে 250 এইচ এর ব্যাটারি আপনাকে নিতে হতে পারে। অথবা এরকম যদি একটা হয়, বা আপনি যদি 80 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ইউজ করেন, তাহলে কয়টা লাগবে? 80 ইন্টু কত? 3, বা 3টা 80 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ইউজ করতে পারেন। এরকম এইভাবে আপনারা 125 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আমি দেখিনি, যদি 125 এর বা 120 এর দুটা ইউজ করতে পারেন তারপরও আপনার হবে। এই হলো ব্যাটারি সাইজিং করা, যে আপনার কতটুকু ব্যাটারি ইয়ে হবে আর কি, লাগতেছে আপনার। এটা যদি হয় তাহলে আমরা ব্যাটারি সাইজিংটা বুঝলাম মোটামুটি। এরপরে আসবে সোলার প্যানেল সাইজ। আচ্ছা, সোলার প্যানেল সাইজ না বুঝলে বলবেন, সমস্যা নেই, আজকের লেকচার অনেক বড় না। আচ্ছা, সোলার প্যানেল সাইজ কি হবে? এই যে আমরা 750 ওয়াট আওয়ার বের করছিলাম, এরপরে পিক সান আওয়ার, এই যে পাশে লেখা আছে পিক সান আওয়ার, ওভারসাইজ ফ্যাক্টর, আর হলো ডাস্ট ফ্যাক্টর। পিক সান আওয়ার, ওভারসাইজ ফ্যাক্টর এবং ডাস্ট ফ্যাক্টর, তিনটা ফ্যাক্টর দিয়ে আপনাকে ভাগ দিতে হবে। 750 ওয়াট আওয়ার, এটাকে ওই যে পিক সান আওয়ার যেটা বলছি, যে কত সময় মানে ম্যাক্সিমাম সূর্য পাওয়া যায়, ওইটার সময়টা দিছি 4.43। এটা আপনাকে মুখস্থ করতে হবে। এটা রেফারেন্স হলো শ্রেডার। শ্রেডার বিজ্ঞানীরা এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে টেস্ট করে এটাকে মান দিছে 4.43। এটা যদি আবার দুবাই চলে যান, এটা চেঞ্জ হয়ে যাবে। ওই দেশের জন্য আপনার পিক সান আওয়ারটা আপনাকে গুগল থেকে বের করে নিতে হবে। আর ওভারসাইজ ফ্যাক্টর মানে এটা হলো সেফটি ফ্যাক্টর আর কি। তো আমাদের ধরে নিচ্ছি যে কিছু সেফটি ফ্যাক্টর ধরে নিলাম। আর ডাস্ট ফ্যাক্টর, আপনার যখন প্যানেল থাকবে, এই প্যানেলের উপরে কি হবে? ধুলা টুলা পড়বে, মানে খোলা আকাশেই তো থাকে, তাই না? একটা ধুলা পড়বে, ধুলার কারণে মনে করেন আপনার 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে এটার ক্যাপাসিটি কিছু কমে গেল। এটা হলো 0.9 ধরে নিয়ে করলাম আর কি। তো এটা কিছুদিন পর পর আপনার সোলারের উপরে পরিষ্কার করতেই হবে, এটা কোনো মাপ নেই আর কি। মনে করেন 2 সপ্তাহ পর পর হলেও এটাকে আপনাকে পরিষ্কার করতে হবে, না হলে এটার ফুল আউটপুট পাবেন না। তাহলে টোটাল কত ওয়াটের প্যানেল আমাদের লাগতেছে? 209 ওয়াট। এটা সর্বসম্মত দিছি, তাহলে 225 বা স্যার ডাস্ট ফ্যাক্টরটা যদি একটু বলতেন স্যার। ডাস্ট ফ্যাক্টর মানে কি? মনে করেন আপনার চোখের উপরে ময়লা পড়লো, তাহলে কি আপনি পুরোপুরি দেখতে পারবেন? মানে ভালো মতো দেখতে পারবেন যদি ধুলা পড়ে? তো এই না স্যার। সোলার প্যানেলের উপরেও যদি আমাদের কি হবে, যখন সূর্যের আলো তো আসে, তাই না? এর উপরে যদি অনেক ময়লা পড়ে থাকে তাহলে কি হবে? এটা তো পিএম সেলের মধ্যে তো মানে আলোর হিটটা পুরোপুরি বা তাপটা বা আলোটা পুরোপুরি পাচ্ছে না। তো সেই জন্য এখানে আমাদের এটাও একটা সেফটি ফ্যাক্টর, এটা 0.9 ধরে নেওয়া আছে। 0.9 কোনো কিছুকে ভাগ করলে কি হয়? বড় হয়ে যায়। তো এটাকে 0.9 ধরে নেওয়া আছে। এই দুটো ধরে নিয়ে আপনারা সোলার প্যানেলটা সাইজ করবেন। তাহলে আপনার কত ওয়াটের প্যানেল লাগতেছে? 209 ওয়াটের। 209 ওয়াট আপনি পাবেন না সরাসরি, 225 পাইতে পারেন, বা 100 ওয়াটের পাইতে পারেন, 100 ওয়াটের দুটা পাইতে পারেন, বা 100 ওয়াটের তিনটা লাগাতে পারেন। এরকম বিভিন্ন ওয়াটের থাকে। তো এটা কোনটা নেবেন ওই অনুযায়ী 209 এর বেশি হইতে হবে। তো 225 ওয়াট আমি সাইজিং করছি। তো 225 ওয়াটের যদি একটা প্যানেল নেন, তাহলে আপনার এই জায়গার কাজ হয়ে যাবে। এই হলো সোলার প্যানেল সাইজ। আচ্ছা, এটা আমরা একটু সফটওয়্যার দিয়ে দেখবো, সমস্যা নেই। সফটওয়্যারটা পাঠিয়ে দিব আপনাদের, বাট হাতেও করতে পারেন, যে কোনো ভাবে করলে দুটাই কারেক্ট হবে। তাহলে এখানে আপনাদের কত লাগতেছে? তাহলে এটার জন্য ব্যাটারি সাইজ, সোলার প্যানেল সাইজ, আপনার তাহলে চার্জ কন্ট্রোলারের সাইজ কত হবে? তাহলে চার্জ কন্ট্রোলারের সাইজ কিভাবে বের করবেন? অলরেডি আমরা দেখাইছি যে যত ওয়াট আছে ওই ওয়াটকে আমরা কি দিয়ে ভাগ করব? ওয়াটকে আমরা ভোল্টেজ দিয়ে ভাগ করব। এখানে কত দেখেন, 750 কে যদি 12 দিয়ে ভাগ দিই, ডিভাইডেড বাই 12, তাহলে কত আসে? এটার সাথে 1.4 গুণন দিয়ে
আপনার চার্জ কন্ট্রোলার লাগাই ফেলবেন আর কি। এই হলো ইয়ে। আর আপনারা কোশ্চেন করবেন, কোশ্চেন একটা প্রোগ্রামকে প্রাণবন্ত করে আর কি, মানে ক্লাস চলাকালীন অবস্থাতে। আচ্ছা, এখানে কিছু জিনিস দেখানো আছে আপনার বিভিন্ন প্রজেক্ট। বাংলাদেশ ব্যাংকের রুফটপের মধ্যে সোলার লাগানো আছে, তারপরে অফ দা ভবনের রুফটপে কিছু সোলার লাগানো আছে, সৌর সেচের জন্য কিছু মানে পলিসি আছে, এগুলো শ্রেডার ওয়েবসাইট থেকে নেওয়া। আপনার এটার কাজ করতে গেলে অবশ্যই শ্রেডার বিভিন্ন পলিসি নিয়ে আপনাকে কাজ করতে হবে। বরগুনার সৌর সেচ প্রকল্প, আমাদের রংপুর অঞ্চলের যেগুলো রিমোট এরিয়া বা যেগুলো পাহাড়ের মধ্যে বা অনেক দূরে যেখানে বিদ্যুৎ পৌঁছানো একটু ডিফিকাল্ট, সেই জায়গায় কিন্তু সোলার দিয়ে খুব ভালো মোটরের সেচ প্রকল্প হচ্ছে। এবং এগুলোর জন্য ইটকল অ্যারাউন্ড বড় একটা অ্যামাউন্ট 70-80% টাকা কিন্তু ওরা দিয়ে দেয়, অনেক সময় ফুল টাকাও দিয়ে দেয়। প্রজেক্ট করে আস্তে আস্তে টাকা নেয় বা ইয়ে করে আর কি ওইভাবে। পঞ্চগড়ের সৌরসেচ প্রকল্প, এরকম সোলার মিনি গ্রিড আসতেছে। এখানে আমরা দেখি মিনি গ্রিড মানে কত, 5 মেগাওয়াটের থেকে আমাদের যদি 100 মেগাওয়াট পর্যন্ত, 100 কিলোওয়াট পর্যন্ত হয়, এটা হলো মিনি গ্রিড। আর মাইক্রো গ্রিড হলো 100 কিলোওয়াট থেকে 10 কিলোওয়াট, আর ন্যানো গ্রিড 10 কিলোওয়াট থেকে 3 কিলোওয়াট, এবং পিকো গ্রিড মানে 3 কিলোওয়াট থেকে 500 ওয়াট। এগুলো হলো বিভিন্ন নাম, ঠিক আছে, মানে কোনটা কি গ্রিড, হ্যাঁ জি গ্রেড করতে পারেন। যেমন সোলার হোম সিস্টেম একটা বললাম, যে একটা প্যানেল লাগায় রাখছে এবং নিচে চার্জ কন্ট্রোলার দিয়ে ব্যাটারি দিয়ে চালাচ্ছে। গ্রামের বাড়িগুলোতে থাকে। এই যে এখানে কিন্তু একেবারে কম চলে না, আমরা কিন্তু হিসাব করে দেখলাম এই 5টা লাইট, 2টা ফ্যান, একটা টিভি, মোটামুটি একটা প্যানেল দিয়ে কিন্তু আপনার মোটামুটি হয়ে যাচ্ছে আর কি, যে আপনার প্যানেল, হ্যাঁ একটা প্যানেল দিয়ে আপনার মোটামুটি কভার করবে। প্যানেল সাইজও দেখলাম 225, এটা 360 ওয়াটের একটা যদি প্যানেল লাগায় ফেলেন খুব ভালোভাবে। আচ্ছা, এখানে আমরা বিভিন্ন, এটা একটা এগুলো বিভিন্ন গ্রিডে কানেক্টেডের জন্য লাগানো হয়, এগুলো সাধারণত পাহাড়ি অঞ্চলগুলোতে বেশি লাগায় আর কি। এখন একটা পিকচার দেখেন, যে কানেকশন পদ্ধতিও খুব সহজ, আমি আমার প্রজেক্টরটা দিয়ে একটু বুঝিয়ে দেবো পরে। এখানে দেখেন আপনার সোলার সেল আছে, সোলার প্যানেল থেকে আপনাদের কোথায় আসছে, চার্জ কন্ট্রোলারে, চার্জ কন্ট্রোলারের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে, মানে চার্জ কন্ট্রোলার যেটা, ওটা দিয়ে ব্যাটারি চার্জ হয়। এবং এই চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আমাদের কি হবে, ইকুইপমেন্ট গুলো চলবে। কিন্তু এইভাবে যদি চালাতে চান তাহলে সবগুলো ইকুইপমেন্ট কি লাগবে, এই লাইট, টিভি, এগুলো সব আপনার কি লাগবে, এই এসি দিলে হবে না, এগুলো সবগুলো আপনার ডিসি ভোল্টেজ লাগবে, সব ডিসি লাগবে, কারণ এটা তো আপনার 12 ভোল্ট থেকে সরাসরি যাচ্ছে, সব আপনার ডিসি সিস্টেম লাগবে। এখন যদি মনে করেন আপনি এখানে এসি দিয়ে চালাবেন, মানে আমাদের বাসা বাড়িতে আমরা যেভাবে চালাই বর্তমানে যে লাইনটা আছে, হ্যাঁ, এটার জন্য আপনি যেটা করবেন, এই সোলার থেকে কোথায় আসবে, চার্জ কন্ট্রোলারে, চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারিতে, আবার চার্জ কন্ট্রোলার থেকে একটা ইনভার্টার, এই ইনভার্টারের মাধ্যমে আপনার আমরা যে লোড চালাই এটা চালাতে পারবেন। হ্যাঁ ইনভার্টার ইউজ করলে, হ্যাঁ এটা ইনভার্টার ইউজ করলে এখানে হবে। তো ইনভার্টার কেমন, আমার প্রজেক্টরটা দেখাই, এই যে এইটা লাগাইছি, এটা হলো মিরপুরে লাগাইছি গত মাসে। সোলারের কাজ অনেক বেশি করি না, কারণ এটা তো আমার ইয়ার সাথে না আর কি, তো এগুলো যে প্রজেক্ট গুলো লাগে সেগুলোতে দিই আর কি। তো আমাদের নিজস্ব প্রজেক্ট, তো এটা হলো আপনার ওই যে কসাইখানা আছে, না সরি জল্লাদখানার ঠিক পাশের বিল্ডিংটায় আছে এটা। এটা হলো গ্রিড কানেক্টেড ইনভার্টার। তাহলে এটাতে কিভাবে কানেক্ট করছি এটা একটু দেখেন। এখানে সোলার গুলো লাগাইছি, সোলার থেকে আমাদের সবগুলো প্যারালাল করে এখান থেকে দুটো কেবল বের করছি আর কি। কয়টা কেবল, সবগুলো প্যারালাল করে এখান থেকে আমরা দুটো কেবল বের করে নিয়ে আসছি আর কি। দুটো কেবল এসে আমাদের কোথায় লাগছে, এখন আমাদের ওই পেজটা যেতে হবে। দুটো কেবল এসে এটা একটু আগে ছবিটা তুলছি, দুটো কেবল এসে আমাদের এই যে এই ব্রেকারটা আছে না, এই ব্রেকারের ইনে লাগছে,
ওই যে ওখান থেকে নিয়ে আসে সোলার থেকে, মানে একেবারে এর চেয়ে সহজ কাজ নাই। এবং এখান থেকে দুটো আউটপুট দিয়ে আমাদের কোথায় গেছে, এখানে এই ইনভার্টারে লাগাইছে। আর ইনভার্টারের সেটিং মেটিং কিচ্ছু নাই, জাস্ট অন করে দিলে হয়। এরপরে এটা যেহেতু 9 কিলোওয়াট, এটার আউটপুটটা আমরা 3 ফেজ নিছি। এই যে 1 2 3 4 3 ফেজ এবং নিউট্রাল। আপনার যদি 5 কিলোওয়াটের নিচে হয় তাহলে আপনি সিঙ্গেল ফেজও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যেহেতু এটা 9 কিলোওয়াট, এখানে আমরা 3 ফেজ নিছি আমাদের সুবিধার জন্য আর কি। তো এখান থেকে কেবলগুলো এসে কোথায় লাগছে, মিটারে লাগছে। এই মিটার থেকে কোথায় গেছে, মিটারের ইন হয়েছে এবং মিটারের আউটপুট থেকে আমরা আমাদের যে এমডিবি আছে এই বিল্ডিং এর, এমডিবি হোক বা যে কোনো এক ফ্লোর হোক, সেই ফ্লোরের যে কোনো জায়গায় নিয়ে যায় আপনারা কি করবেন, এটা লাগাবেন। ঠিক আছে, জাস্ট বাসবারের সাথে কানেক্ট করে দিলে হবে, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, বাসবারের সাথে কানেক্ট করলেই এটার নাম হলো গ্রিড কানেক্টেড ইনভার্টার। তো গ্রিড কানেক্টেড ইনভার্টার একটা প্রায়োরিটি তৈরি করে। আপনার যখন এখান দিয়ে সোলারের পাওয়ার এদিকে যাবে, তখন সে কি করবে, বিদ্যুৎ অফিসের যে মিটার আছে ওখান থেকে যে কানেক্ট পাওয়ারটা আসছে, ওই পাওয়ারটাও তো এখানে আসছে, তাই না? ওই পাওয়ারটা আসছে, ওটার থেকে সেকেন্ড প্রায়োরিটি বানাবে আর কি, অটোমেটিক্যালি বানাই ফেলে। এখান থেকে যখন পাওয়ার পাবে তখন এই দিক থেকে কম পাওয়ার নিয়ে আপনার যে লোড থাকবে এই লোডে দেবে আর কি, মানে আপনার টোটাল লোডে। এটা সে নিজেই ইয়ে করবে। আপনার এই মিটারে কি হবে, বিদ্যুৎ অফিস থেকে যে পাওয়ার আসছে আর এই মিটারে আপনার কি হবে, সোলার থেকে যে পাওয়ার আসছে, এই দুটোর আপনার ইয়ে হবে আর কি, মানে হিসাব হবে যে সোলার থেকে কতটুকু পাইলাম, ইয়ে থেকে কতটুকু পাইলাম। তো আমি যেহেতু এটা নেট মিটারিং করিনি, তো নেট মিটারিং একটু পরে বুঝাচ্ছি। যেহেতু এটা নেট মিটারিং করিনি, তাহলে এটা শুধু আমার দেখার জন্য এই মিটারটা ইউজ হবে, মানে আলাদা কোনো কাজে না। বিদ্যুৎ বিল এখান থেকে হবে, কিন্তু এখানে যতটুকু ইউজ হচ্ছে তখন এই জায়গা থেকে কম টানবে পাওয়ার, টেনে আপনাদেরকে মানে টোটাল বিদ্যুতের সাথে মিক্স করবে। তার মানে সোলারের পাওয়ারটা আমাদের গ্রিডের পাওয়ারের সাথে মিক্সচার করে ফেলবে সর্বতার মতো আর কি। এটা খুবই সহজ জিনিস। আপনারা এখানে কিছু আমরা কোনো ব্যাটারি ইউজ করতেছি? কোনটা না, এটা হলো আপনার কি সিস্টেম, আমাদের সিস্টেম আছে দুটা, একটা ওয়ান গ্রিড আরেকটা কি অফ গ্রিড। হ্যাঁ, এটা কি সিস্টেম বলেন দেখি? অন গ্রিড। হ্যাঁ, অবশ্যই ওয়ান গ্রিড। অন গ্রিড কারণ One-grid। যত বিদ্যুৎ থাকবে তখন সোলারের পাওয়ারটা আমরা ইউজ করবো, যখন বিদ্যুৎ থাকবে না তখন এই দিক থেকে বেশি টানা শুরু করবে, তখন আমরা ইয়ে হবে। মানে আর যদি আমরা অফ গ্রিড ইউজ করি তাহলে আমার এই সিস্টেমে কি লাগাতে হবে, ব্যাটারি ইউজ করতে হবে। ব্যাটারি ইউজ করতে হবে। আর এখানে চার্জ কন্ট্রোলারও লাগেনি, যেহেতু আমরা গ্রিড কানেক্টেড ইনভার্টার ইউজ করছি, এখানে চার্জ কন্ট্রোলারও লাগেনি। এটার প্রাইস 80,000 টাকার মতো। এটা একটু বড় প্রজেক্ট, এই জন্য এটা Huge, জি। পোষাইছে। কিন্তু আপনি যদি ছোট প্রজেক্ট হয় ওটার জন্য আসলে বাসাবাড়ির ক্ষেত্রে হ্যাঁ, ওইটার জন্য আপনি কিছু ডিসি লাইট লাগায় রাখতে পারেন। আর আপনি যদি ছোট ইনভার্টার ইউজ করেন সেক্ষেত্রে আপনি এসি পাওয়ার গুলো ইউজ করতে পারবেন আর কি, কোনো সমস্যা নেই। তাই আমাদের দুটো জিনিস, একটা হলো অন গ্রিড, একটা হলো অফ গ্রিড। তার মানে অফ গ্রিড সিস্টেমের জন্য আমাদের অবশ্যই কি লাগবে, ব্যাটারি লাগবে। আর এটা আমরা অন গ্রিড করছি, কারণ এখানে অফ গ্রিড করার দরকার নেই, পর্যাপ্ত বিদ্যুৎ আছে, সবসময় লাগে। কিন্তু যেগুলো রিমোট এরিয়া বা যেখানে আমাদের সোলারের উপরে ডিপেন্ড করতে হবে, ওখানে আমরা ব্যাটারি অবশ্যই ইউজ করবো আর কি। এক কথায় মিটারে যেটা আছে, মিটারের সংযোগটা আমাদের ইনভার্টার থেকে আসতেছে, আর হচ্ছে পোল থেকে যে কারেন্টের লাইন ওটা থেকে আসতেছে, মিক্স হচ্ছে মেবি। জি জি জি, মিক্স হয়ে, হ্যাঁ মিক্স হতে পারে। যেমন এখানে দেখেন, এই যে সোলার থেকে পাওয়ার আসছে আর এখানে কি আসছে, জেনারেটর থেকে আসছে, এসি ডিসি সিঙ্ক বক্স। তো এটা মোটামুটি ইয়ে, এবং এখানে ক্যাপটিভ পাওয়ার থেকেও আসছে, সবগুলো জায়গা থেকে আসছে। তো এটা ডিজাইনটা একটু আলাদা। আর এখান থেকে সোলার ইনভার্টারে আসছে, মানে যে গ্রিড কানেক্টেড ইনভার্টার এখানে। তো এটা আপনার মনে করেন ইয়ে, তো এটা একটা ডিজাইন, বাট আমরা এই ডিজাইনটা খুব কম করি। আমরা যেটা করি এরকম আর কি, সোলার প্যানেল, ডিসি কন্ট্রোলার, ব্যাটারি, ওয়াটার পাম্প। এই ক্ষেত্রে ওয়াটার পাম্প আপনার ডিসি হতে হবে। যদি এসি ইউজ করেন তাহলে মাঝখানে একটা ইনভার্টার ইনভার্টার ইউজ করতে হবে। আর জি। কোনো কিছু নেই, এই যে মাঝখানে একটা ইনভার্টার ইউজ করে দিছি। মানে এসিতে গেলে আমাদের ইনভার্টার লাগবে। জি, এসিতে গেলে আমাদের ইনভার্টার লাগবে, এটা ইনভার্টার লাগবে। বিকল্প নাই আর কি। এখানে
ব্যাটারি নিয়ে কিছু বিষয় আছে। না, মূলত এসি করলে সুবিধা হয় কি যে এখন বর্তমানে বাসা বাড়িতে যাদের কারেন্টের লাইনটা আছে এই লাইনটা ইউজ করা যাচ্ছে জি 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 ইনভার্টার ইউজ। জি আর যদি আমরা ওটা না করি তাহলে আমাদের নতুন করে আবার প্ল্যান করতে হবে, নতুন করে ওয়ারিং সোলারের জন্য আর এই হ্যাঁ ডিসি সাপ্লাই। এখন দেখেন নেট মিটারিং এ আসে। নেট মিটারিং সিস্টেমটা কি আপনারা কেউ বলেন দেখি নেট মিটারিংটা কি? আচ্ছা, নেট মিটারিংটা এটা তার মানে আপনি মনে করেন একটা 9 কিলোওয়াটের আমি লাগাইছি কিছুদিন আগে এক জায়গায়। তো 9 কিলোওয়াট লাগানোর ফলে মনে করেন আমার যে প্রতিষ্ঠানে লাগাইছি ওই প্রতিষ্ঠান টোটালি বন্ধ, কোনো কিছু ইউজ হচ্ছে না। ওখানে যদি নেট মিটারিং সিস্টেম ইউজ করতাম তাহলে ওই 9 কিলোওয়াটের মধ্যে যে কয় কিলোওয়াট উৎপাদন হচ্ছে 3, 4, 5 কিলোওয়াট, এটা কি হবে নেট মিটারিং এর মাধ্যমে গ্রিডের সাথে কানেক্টেড হবে। গ্রিড মানে আমাদের বিদ্যুতের লাইনে চলে যাবে এবং এটার কারণে আমরা কি পাবো, মানে যে বিদ্যুৎ বিল হয় ওই বিদ্যুৎ বিল থেকে এই গ্রিডের কানেকশনের মানে গ্রিডে যতটুকু দিছি সেটা কি হবে, মাইনাস হবে। কিন্তু সরাসরি অন গ্রিড করার কারণে, নেট মিটারিং না করার কারণে এই সুবিধা আমি কিন্তু ওই প্রজেক্টটা পাবো না। তাহলে নেট মিটারিংটা কে করবে? এটা আপনি মনে করেন ডেসকোর সাথে নিলেন, তো ডেসকোই কিন্তু এই নেট মিটার প্রোভাইড করবে, এটা আপনার লাগবে না, ওরাই অ্যারেঞ্জ করে লাগাই ফেলবে। এই হলো নেট মিটারিং সিস্টেম। তার মানে এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার যেটা এক্সেস বিদ্যুৎ থাকবে সেটা কি করতে পারবেন, মানে সোলারের, সেটা আপনি সেল করতে পারবেন। এটা হলো নেট মিটারিং সিস্টেম। আচ্ছা, নেট মিটারিং এ আমরা ডিটেইল আসতেছি, ওটার জন্য আলাদা প্রেজেন্টেশন আছে। এখন দেখেন এটার মানে কি, C10, C5, C20 এটা কি, মানে ব্যাটারির উপরে এটা লেখা থাকে। এটার মানে কি? এটার মানে হলো এই ব্যাটারি নিয়ে মেইনলি একটা ব্যাটারি রেটিং, ব্যাটারিটা কত মানে কত আওয়ার্স এবং মানে কিভাবে চার্জটাই করবে এটার একটা ডিটেইলস হতে পারে। জি, এটার ডিটেইলস। হ্যাঁ, মনে করেন আপনার এটা মনে করেন C20 আছে, C20 তার মানে এটা 20 ঘন্টা জি চলবে। হ্যাঁ, 20 ঘন্টা। এবং আপনার যদি ব্যাটারিটা 150 অ্যাম্পিয়ার আওয়ার হয়, ব্যাটারিটা কত 50 এইচ, মানে 150 এইচ, এবং আপনি যদি ব্যাটারির উপর C20 লেখা থাকে তাহলে আপনি যেটা হবে 150 কে যদি আপনি 20 দিয়ে ভাগ দেন, 150 কি এইচ, হ্যাঁ, আর 20 হলো সি, তাহলে কত হয় 7.5, তাই না? 7.5 তার মানে 7.5 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার লোড আপনি কতক্ষণ চালাতে পারবেন? এটা 20 ঘন্টা ঘন্টা। চালাতে পারবেন। জি 7.5 যদি আপনি 7.5 অ্যাম্পিয়ার লোড 20 ঘন্টা চালাতে পারবেন। এখন যদি মনে করেন আপনার 7.5 না হয়ে 15 অ্যাম্পিয়ার চালাচ্ছেন, তাহলে কত ঘন্টা চালাতে পারবেন ব্যাটারিটা? 10 ঘন্টা 10 ঘন্টা চালাতে। না, 10 ঘন্টা হবে কেন? হ্যাঁ, হ্যাঁ, সরি, 10 আপনি ঘন্টা। হ্যাঁ, জি হাফ 10 ঘন্টা 10 10 ঘন্টা। ঘন্টা 10 ঘন্টা হ্যাঁ। চালাতে পারবেন। এটা বুঝতে পারছেন? তার মানে ব্যাটারি থেকে আপনার ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দিবে, কত অ্যাম্পিয়ার লোড কতক্ষণ এটা চালাতে পারবেন, এটা। সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আমার লোডের উপর, লোডটা আমি কত নিচ্ছি, আবার আমি কোথাও লোডটা যদি কত বেশি নিচ্ছি। C10 থাকে, C10 মানে কি, এই যে 150 কে 10 দিয়ে ভাগ দেন, তার মানে 15 অ্যাম্পিয়ার লোড আপনি কতক্ষণ চালাতে পারবেন? 10 ঘন্টা চালাচ্ছি। 10 ঘন্টা চালাতে পারবেন। দুটা কিন্তু একই জিনিস, কিন্তু তারপরে এই জিনিস আপনাকে অনেক জায়গাতেই ফেস করা লাগবে। যদি এরকম হয় 150 এইচ C5 লেখা থাকে, তাহলে 30 ঘন্টা লোড নেব, 30 অ্যাম্পিয়ার। 5 hour for 5 আপনি hours যদি 30 স্যারের অ্যাম্পিয়ার সাথে লোড। সাথে কথা বলেন সেক্ষেত্রে তো আমাদের শুনতে সমস্যা হয়, তাই না? জি, আমি একটু বলি। হ্যাঁ, স্যারের সাথে কথা বললে শুনতে সমস্যা হয়। জি, আমি বুঝাই দেই, আপনারা একটু। স্যার কাইন্ডলি একটু আরেকবার বলেন স্যার। হ্যাঁ, কোশ্চেন থাকলে করবেন, না হলে মানে আমার সাথে বলার দরকার নেই। 150 এইচ এর ব্যাটারি আমরা যদি হয়, তাহলে আমাদের যদি C5 লেখা থাকে, যদি C5 লেখা থাকে তাহলে 150 কে এই C5 দিয়ে ভাগ করেন, তাহলে কত হয় 30 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 30 অ্যাম্পিয়ার লোড আপনি কতক্ষণ চালাতে পারবেন? 5 ঘন্টা। আচ্ছা, আবার দেখি, মনে করেন আপনার 150 এইচ এর ব্যাটারি আছে, আপনার লেখা আছে C20, তাহলে আপনি এটা কতক্ষণ চালাতে পারবেন, কত অ্যাম্পিয়ার লোড কতক্ষণ চালাতে পারবেন? তো 150 এইচ কে 20 দিয়ে যদি ভাগ করি তাহলে আপনার কত আসে, 7.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 7.5 অ্যাম্পিয়ার, তার মানে 7.5 অ্যাম্পিয়ার আপনি কতক্ষণ চালাতে পারবেন? 20 ঘন্টা। ঠিক আছে,
এখন যদি মনে করেন এখানে 7.5 এর জায়গায় 15 অ্যাম্পিয়ার লোড লাগায় দেন, তাহলে এখানে কতক্ষণ চলবে? 10 ঘন্টা, অর্ধেক। আর যদি মনে করেন 3.75 অ্যাম্পিয়ার লোড হয়, তাহলে আপনার কত হবে? 40 ঘন্টা। তাহলে ব্যাটারির উপরে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন যে ব্যাটারির উপরে কি লেখা আছে। ওটা দেখলে আপনি ব্যাটারির ক্যাপাসিটি বা কতক্ষণ কতটুকু লোড চালাতে পারবেন সেটা আপনি হিসাব করতে পারবেন। আর লোড হিসাব তো আমরা করতেই পারি, তাই না? অ্যাম্পিয়ার বের করতে পারি যে কত অ্যাম্পিয়ার কিভাবে চালায়। এখন মনে হয় বুঝতে পারছেন, এটা ব্যাটারির একটা ভাইটাল জিনিস, এটা ইয়ে করতে হবে আর কি, মানে মনে রাখবেন আর কি। আচ্ছা, এই হলো মোটামুটি এই পর্যন্ত। এখন আমরা আরেকটা স্লাইডে যাব, এগুলো পাঠিয়ে দেবো আপনাদের, আজকেই পেয়ে যাবেন। সার্টিফিকেটটা হয়তো কয়েকদিন লেট হবে আর কি, আগেও 4টার আছে, সব একসাথে দিতে পারবে। ওকে, আচ্ছা, নেট স্যার রেকর্ডটা কি আমাদের হ্যাঁ, রেকর্ডটা আপনাদের জন্যই করতেছি, সমস্যা নেই। প্রত্যেক ওয়ার্কশপে রেকর্ডে দিই, না হলে অনেক ক্যালকুলেশন বা কথা মনে থাকবে না। আপনারা এগুলো যেগুলো দেখতেছেন এই জিনিসগুলো আপনাদেরকে কি করতে হবে? নোট করতে হবে। যদি নিজে না নোট করেন পরে হ্যাঁ স্যার তাহলে ভালো হবে। হ্যাঁ, আপনারা ক্লাসটা শুনে হয়তো 1 ঘন্টা লাগবে, নোট করে ফেলবেন আর কি। নোট করে রাখলে আপনার এটা হয়ে গেল মোটামুটি। এখানে দেখেন যে এই পেজ পড়বেন, এখানে 40টা পেজ আছে, আমি সব পড়বো না। আবেদন, নেট মিটারিং এর জন্য আবেদনকারী যোগ্যতা, গ্রাহকের শ্রেণী বিভাগ, তারপরে কি সীমা, নেট মিটারিং এর ট্যারিফ কাঠামো, এখানে সংখ্যা টংখ্যা সবই দেওয়া আছে। একেবারে বাংলায় আপনারা এটা পড়বেন, ঠিক আছে? এটা পটভূমি কি সবই পাবেন, নেট মিটারিং এর সংজ্ঞা কি পড়বেন আর কি। আমি প্রত্যেকটা জিনিসই এখানে পাবেন, যে এখানে দেখেন যে পিভি মডিউল থেকে পাওয়ার কন্ডিশনিং ইউনিট, তারপর সোলারের জন্য যে মিটার, সেই মিটারটা। এরপরে আপনার ট্রান্সফরমার থেকে আমার কোথায় আসতেছে নেট মিটার থেকে কোথায় আসে আবার আরেকটা মিটার, যে আমার বিল্ডিং এ কতটুকু ইউজ হচ্ছে। তাহলে বিদ্যুৎ বিল কিভাবে হবে? এই মিটারটা মাইনাস এই মিটারটা, মানে এই মিটার থেকে এই মিটারের মাইনাস করে দিলে আপনাদের বিদ্যুৎ বিল হলো। কিন্তু কোনো কারণে মনে করেন এই বাসা বন্ধ, তখন কি হবে? এগুলো কিন্তু দ্বিমুখী দেওয়া আছে। নেট মিটার কি করতে পারে, আবার এইদিকে কারেন্ট ফ্লো করে ট্রান্সফরমারের মাধ্যমে আপনার ন্যাশনাল গ্রিডে পাঠিয়ে দিবে। এটা একটা আদর্শ নেট মিটারিং এর এটা আপনারা প্র্যাকটিসে রাখবেন, হঠাৎ কোথাও আঁকতে। এগুলো তো নরমালি 3 পেজে ব্যবহার করা হয়, সিঙ্গেল পেজ তো ব্যবহার করা হয় না। না 3 পিস নেট মিটারিং। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, জি, এই কাঠামোতে তো স্যার কোনো আমাদের স্টোরেজ সিস্টেম নেই। না এগুলো অন গ্রিড সিস্টেম সব। আপনি স্টোরেজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু নেট মিটারিং বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত স্টোরেজ সিস্টেম রাখা হয় না, কারণ ব্যাটারির একটা কস্ট আছে। বিশেষ করে ঢাকা শহরে আমরা স্টোরেজ সিস্টেম রাখি না, কারণ আমাদের বিদ্যুৎ লোডশেডিং এত বেশি না। বাট রিমোট এরিয়া হলে আপনার লাগবে, তখন তো আর নেট মিটারিং এর কোনো কাহিনী নেই। তখন যেখানে অ্যাভেলেবেল বিদ্যুৎ নাই, সেখানে তো নেট মিটারিং এর কাহিনীও নাই। যেখানে অ্যাভেলেবেল বিদ্যুৎ আছে ওখানে নেট মিটারিং করলে তাহলে আপনার সোলারটা লাগায় প্রফিটের একটা ইয়ে থাকে আর কি। একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ বলেন। এগুলো কি মানে সিঙ্গেল ফেজ ইউজ করা যাবে না? বাসা বাড়িতে তো নরমালি সিঙ্গেল ফেজ ইউজ করা হয়। আমি যে কটা প্রজেক্টে লাগাইছি সবগুলো 3 ফেজেই করা আছে আর কি, ঠিক আছে? আবার একটু আগে কি দেখলাম, আপনার ইনভার্টার যদি ইউজ করেন, আপনি মনে করেন 60 ওয়াট লাগাচ্ছেন, তো 60 ওয়াটের জন্য তো আবার নেট মিটারিং লাগানোর দরকার নেই। কিন্তু আমি যেটা করছি, এখানে যদি নেট মিটারিং লাগাইতো তাহলে ভালো হতো, কারণ এখানে দেখেন আপনার সোলার কিন্তু সিঙ্গেল ফেজে দেয়, ইনভার্টার এটা 3 ফেজ বানায় তারপরে মিটারে পাস করছে, তাই না? তার মানে আপনার সিঙ্গেল ফেজ কেও 3 ফেজ করা সম্ভব। বাট আপনার 5 কিলোওয়াটের নিচে আসলে সাধারণত এগুলোতে নেট মিটারিং ওইভাবে ইউজ করে না। একটু বড় হলে সাধারণত নেট মিটার লাগা দেয়, যেগুলো মানে প্রোভাইড করার মতো। আর এমন সোলার লাগাচ্ছেন যেটা আপনার গ্যারেজের পর বা বাসার লাইট ইউজ করলেই শেষ হবে, ওখানে তো নেট মিটারিং সাধারণত ইউজ করে নেট মিটারিং।
আচ্ছা, আমরা যেটা দেখবো একটা বড় সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আর এই যে দেখবো। কনভার্টারটা এটা তো ডাইরেক্ট ডিসি কে এসি 3 ফেজে নিয়ে গেছে। জি জি, ডিসি কে এসি 3 ফেজে কনভার্ট করছে আর কি। কনভার্ট করে একবারে ইয়ের সাথে মিক্স করে দিছে আর কি, ইউটিলিটির সাথে। আচ্ছা, আপনারা এগুলো পড়বেন মোটামুটি নির্দেশনাগুলো। সবসময় পড়ার দরকার নেই, মানে যদি মনে করেন এরকম কোনো ইয়ে আসতেছে বা আপনি এরকম একটা ভালো ভাইবা আছে সেক্ষেত্রে পড়তে পারেন, মানে সব পড়ার দরকার নেই। আমি নিজেও পড়িনি সব, কিন্তু এটা বোঝা লাগবে। এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে আর কি, এটা কিভাবে করে আর কি। আচ্ছা, এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের আগে আমরা একটা সফটওয়্যার দেখে আসি। সফটওয়্যারটা দেখলে আপনারা ডেফিনেটলি মজা পাবেন। এটার নাম হলো সোলার ক্যালকুলেটর। একটু ওপেন হোক, আমাকে একটু সময় দেন। আচ্ছা, সোলার ক্যালকুলেটর দিয়ে আপনারা যদি সোলার ক্যালকুলেট করেন, এটা আমি ওপেন করছি, এটা আপনারা দেখবেন। এখান দিয়ে আপনি খুব সহজেই কি করতে পারবেন, মানে আপনার সিস্টেমে কি কি লাগবে সেগুলোর হিসাব করে ফেলতে পারবেন আর কি। মনে করেন একটা সিস্টেম আমি নিই, অনেক কিছুই হতে পারে এখানে। যেমন এখানে টিভি আছে, এটা মনে করেন আপনার 5টা টিভি আছে, প্রত্যেকটা টিভি কতক্ষণ চালাবো, 5 ঘন্টা করে। আর এটা কত ওয়াট, 150 ওয়াট। আপনি ইচ্ছা করলে এটা 150 ওয়াটের জায়গায় 100 ওয়াটও লিখে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে মনে করেন এখানে কিছু লাইট ইউজ করলেন, লাইটিং 10টা লাইট আছে, প্রত্যেকটা লাইট আপনার 8 ঘন্টা করে চলবে, এটা 60 ওয়াট করে। মনে করেন এখানে 10টা লাইট আছে, প্রত্যেকটা লাইট আপনার 12 ঘন্টা করে চলবে, এটা হলো 18 ওয়াটের। এরকম যদি হয়, আরো দু একটা নিই। আমাদের একটা টেবিল ফ্যান আছে 10টা, এটা মনে করেন 5 ঘন্টা করে চলবে, 100 ওয়াট করে। এরকম যদি হয় তাহলে আপনার টোটাল ক্যালকুলেশন করার জন্য এখানে আপনার কিছু কিছু জিনিস ঠিক করে দিতে হবে। আমাদের সিস্টেম এফিসিয়েন্সি এখানে 70% ধরছি, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, বা 90% ধরেন। তারপরে অফলাইন ইউজার কতক্ষণ ইউজ করবেন এটা থাক, 70ই থাক। আর ডেপথ অফ ডিসচার্জ এখানে 50 দেওয়া আছে, এখানে আপনি বাড়ায় 80 করেন। তাহলে এখন আপনি ক্যালকুলেশন করেন, তাহলে টোটাল কত ওয়াট আওয়ার আসলো, এটা আপনার বের হয়ে গেল, যেটা আপনার খাতা কলমে হিসাব করা লাগবে না। খুব বেশি সুবিধা নেই সফটওয়্যারে, এতটুকু সুবিধা। তাহলে 15,826 ওয়াট আওয়ার আপনাদের লাগতেছে। এখন আপনি একটু ডিজাইনে আসেন যে আপনি কত ওয়াটের কয়টা প্যানেল ইউজ করবেন। এটার জন্য আপনাদের দেখেন 100 ওয়াটের 5টা প্যানেল লাগবে। চার্জিং টাইম, আমরা চার্জিং টাইম 5 ঘন্টা ধরছি, মানে 5 ঘন্টা সূর্যের আলো ঠিকঠাক মতো পাবো। আর কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ইউজ করব, 100 অ্যাম্পিয়ার আওয়ারের যদি ব্যাটারি ইউজ করি এবং 12 ভোল্টের ইউজ করি, তাহলে কয়টা ব্যাটারি লাগবে, এগুলো নাম্বার অফ প্যানেল, ব্যাটারি, এগুলো সব বের হয়ে যাবে। আমি যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে আমাদের দেখেন যে এখানে তাহলে নাম্বার অফ সোলার প্যানেল কয়টা লাগতেছে, 32টা। কত ওয়াটের সোলার প্যানেল, 100 ওয়াটের 32টা। স্যার নাম্বার 12 ভোল্ট আর 100 আওয়ার বুঝিনি স্যার এটা। স্যার এখানে ব্যাটারি কি দুইটা ইউজ করতে হয়? ব্যাটারি তো নাম্বার অফ ব্যাটারি 12টা ব্যাটারি লাগবে আপনার। 12টা ব্যাটারি লাগবে। 12টা কেন, এই 12টা হিসাব করে দিছে। আপনি যদি এই যে এগুলো এত ঘন্টা করে চালান, কয় ঘন্টা করে দিছে এখানে, 5 ঘন্টা, এই রকম করলে আপনার 12টা ব্যাটারি লাগবে, ঠিক আছে। 12টা 12 ভোল্টের 12টা ব্যাটারি লাগবে। হ্যাঁ, 12 ভোল্টের 12টা ব্যাটারি লাগবে, 12 ভোল্টের 12টা। এখন দেখেন আপনি মনে করেন এই প্যানেলগুলো সাইজ একটু বাড়াই দিই, প্যানেলের সাইজ 32টা হয়ে গেছে। এখানে যদি আমি এই যে লাস্ট যে প্যানেলগুলো দেখালাম আমার প্রজেক্টের, এগুলো 360 ওয়াটের। স্যার আমি তো চাইলে 24 ভোল্টের 6টা ইউজ করতে পারি। তখন আপনার হিসাব কিতাব কিছু চেঞ্জ হয়ে যাবে। 24 ভোল্ট যদি ইউজ করেন, তখন ওগুলো আবার আপনাকে 12 ভোল্টে পরে কনভার্ট করতে ভেজাল হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে 12 ভোল্ট ইউজ করাটাই বেটার আগে। তখন আবার প্যানেলগুলো সিরিজে নিয়ে আবার কানেকশন করতে হবে। জি জি জি, এখানে দেখেন আমরা ওই জটিলতা যাই না কাজ করার সময়। 360 ওয়াটের যদি নেই, তাহলে সিস্টেম ক্যালকুলেশন 360 ওয়াটের অনলি 9টা প্যানেল নিলে হচ্ছে। তাহলে ব্যাটারি লাগবে 12টা, চার্জ কন্ট্রোলার লাগবে 270 অ্যাম্পিয়ারের, এবং ইনভার্টার রেটিং লাগবে হলো 2262 ইয়ার। এখন এখানে দেখেন, এখানে এফিসিয়েন্সি একটু কমাই দিই। কোশ্চেন ছিল
হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ওই আপনার আমি সোলার প্যানেল যদি ইউজ করি ওটা মনো ইউজ করব নাকি পলি ইউজ করব, মানে কোনটা বেশি এফিসিয়েন্সি, পলিটা ভালো। মনোক্রিস্টালাইন নাকি পলিক্রিস্টালাইন? আচ্ছা আচ্ছা। এই যে এটা ইউজ করবেন, 2 রকমের আছে, আপনি চেহারা দেখে চেনার জন্য যেটা লাগবে এটা শেষ করি আগে। আমি আমার ফ্যাক্টরিতে যেটা মানে আমি বর্তমানে একটা 5 মেগাওয়াট প্রজেক্টে আছি সোলার প্যানেলের, তো ওখানের মধ্যে আমাদের ইউজ করা হয়েছে মনোক্রিস্টালাইন সোলার প্যানেল আর কি। আচ্ছা, এগুলো মানে প্রজেক্ট ভেদে মানে কোনোটাই বেশি খারাপ বা ভালো এরকম না আর কি। আপনার হলো কোন কোম্পানি বানাইছে, আপনি যদি ইউরোপিয়ান প্রোডাক্ট নেন বা কোরিয়ান প্রোডাক্ট নেন, আপনার এটা হচ্ছে যে টেকনোলজি। আপনার কিউসেলের আপনার হ্যাঁ এটা কোরিয়ান আর কি। কোরিয়ান ডেফিনেটলি ভালো হবে। আর যদি মনে করেন জি। চায়না প্রোডাক্ট নেন, একেবারে মানে কিছু জিনিস বাংলাদেশেও বানায়, এরকম নিলে আপনার আউটপুট খারাপ হবে। এখানে মনো আর পলিতে কিছু যায় আসবে না আর কি। আচ্ছা আচ্ছা। এটা হলো প্রোডাক্টের কোয়ালিটির উপর আপনার ডিপেন্ড করবে আর কি, কোথায় কেমন প্রোডাক্ট ইউজ করছেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি, আচ্ছা, পাওয়ার রেটিং অফ প্যানেলস এখানে স্যার আপনি 360 ইউজ করছেন, মানে আপনি যে প্রজেক্টে যেটা ইউজ করছেন স্যার, ম্যাক্সিমাম আমাদের দেশে কিরকম অ্যাভেলেবেল আছে, মানে হাইয়েস্ট পাওয়ার রেটিং প্যানেলের? আমি 360 ওয়াট পর্যন্ত ইউজ করছি। এখন দেখেন 360 ওয়াটের সাইজ দেখেন, এটা কিন্তু আমার চেয়েও লম্বা। এটা এর চেয়ে বেশি ইউজ করাটা ঠিক হবে না, এগুলো কিন্তু অনেক বড়। এই এই 360 ওয়াটের বেশি ইউজ করাটা ঠিক হবে না আর কি, কারণ পরে মেইনটেনেন্স করাটা ঝামেলা হয় আর কি। আচ্ছা আচ্ছা। আবার যদি এখানে 100 ওয়াটের ইউজ করতাম তাহলে কিন্তু অনেকগুলো হয়ে যেত। 9000-এর জন্য কয়টা লাগতো? 90টা প্যানেল লাগতো। এখন 90টা প্যানেল হলে কি হতো, এই যে এখানে যে বারগুলা ইউজ করছি, এই ঝামেলাটা বেশি হতো। বারগুলার সংখ্যা অনেক বেড়ে যেত আর কি। এটা একটা বিষয় আর কি। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমি একটা কোম্পানিতে ভাইবা দিতে যাই, তো ওখানে সোলার প্যানেলের উপরে কোয়েশ্চেন করে। আচ্ছা স্যার বলা হয়েছে আমাকে যে একটা ইন্ডাস্ট্রিতে তো অনেক পাওয়ার, হেভি পাওয়ার ব্যবহৃত হয়। আচ্ছা তো এই হেভি পাওয়ার ব্যবহার করতে গেলে আহ, কতটুকু জায়গা জুড়ে সোলার প্যানেল আমাকে স্থাপন করতে হবে? তো উনি বলল যে অনেক জায়গা জুড়ে যদি স্থাপন করতে হয় তাহলে এমন কোন প্রসেস আছে নাকি যেটাকে মিনিমাইজ করার, যে আমার আউটপুট বেশি দিবে কিন্তু জায়গা কম লাগবে? ছাদের উপরে, ছাদের উপরে ছাড়া কোথায় বসাবেন? প্রজেক্ট গুলাতে, বড় প্রজেক্ট যদি অনেক সোলারের জায়গা লাগে তাহলে আপনাকে আপনি শেডের উপরে লাগাতে হবে। শেডের উপরে যদি লাগান তাহলে ওই যে আপনার এক্সট্রা জায়গা লাগতেছে না আর কি। ছাদের উপরে তো অবশ্যই, কিন্তু আমি চালে বললাম যে সোলার প্যানেল মিনিমাইজ করার কোনো ওয়ে আছে নাকি? না, মিনিমাইজ করার ওয়ে নেই। আপনি যদি মিনিমাইজ মানে আপনি যদি বড় সাইজের সোলার প্যানেল ইউজ করেন সেক্ষেত্রে কিছু জায়গা কমে আসবে। আর আপনি যদি ছোট ছোট প্যানেল ইউজ করেন তাহলে জায়গা বেশি লাগবে। কারণ প্রত্যেকটা প্যানেলের মধ্যে আপনাদের কি রাখতে হবে? গ্যাপ রাখতে হবে। মানে সোলার তো গায়ে গায়ে লাগাতে পারবেন না, এটার মধ্যে গ্যাপ রাখতে হয়। এখানে যদি আমি ছোট ছোট ইউজ করতাম, প্রত্যেকটার মাঝখানে এরকম গ্যাপ দিতে হতো, তাহলে কি হতো? অনেক বেশি জায়গা লাগতো না? এটা একটা জিনিস হতে পারে, আরো কিছু হতে পারে, এটা আমার মাথায় আসছে না। এখন একটা জিনিস দেখাই যে আহ, এখানে ছাদের উপরে যখন বসাইছি তো এটার মাপ কতটুকু নিছি। এটা সাধারণত 22 থেকে 24 ইঞ্চি আমরা নিই। আর এই পাশেও আছে, উল্টা পাশে যেটা নিচে ঢালুর দিকে, এটা 8 ইঞ্চি নিই। এটা 22 ইঞ্চি, ওই পাশেটা 8 ইঞ্চি, তাহলে মোটামুটি অ্যাঙ্গেল করে ওই পাশে সূর্যের আলোটা এই পাশে ঠিকঠাক মতো পড়ে আর কি। এই পাশে সূর্যের আলোটা। স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে না এটা। আচ্ছা ওকে, সরি, কয়েকবার করছি তো এরকম হয়ে গেছে। তো আবার দেখাই, আপনার এই যে এই ইয়াটা, এটা মোটামুটি আপনারা 22 ইঞ্চি থেকে 24 ইঞ্চি যদি নেন, আর 22 ইঞ্চি নিলে ভালো। আর ওই পাশে যেটা আছে, যেটা ঢালুর দিকে, এটা মোটামুটি 8 ইঞ্চি নেবেন। এটা হলো আপনি যদি ছাদের উপরে বসান, এই যে এটা হলো 8 ইঞ্চি আর এটা হলো 22 ইঞ্চি, তাহলে মোটামুটি একটা অ্যাঙ্গেল হবে
বাট আপনি যদি এরকম টিনের শেডের উপরে বসান, এরকম এরকম টিন শেড, তো এখানে আপনারা যখন প্যানেল বসাবেন এটা কিন্তু এরকম এত বেশি উঁচা করা যাবে না, তখন এটা আপনার মানে তালের উপরে শোয়া রাখতে হবে। সেক্ষেত্রে আপনাকে একগুলো বিট আছে, যে বিট গুলো দিয়ে আপনার কি হয় অ্যাঙ্গেল ফুটা করা যায়, যে এই প্যানেলের সাথে একটা চাকতির মতো আছে, ওটার সাথে অ্যাঙ্গেল স্ক্রু দিয়ে লাগায় উল্টা পাশটা তালের সাথে ফিক্স করে দিতে হবে আর কি। মানে তালটা ছিদ্র হবে কিন্তু কোনো ছিদ্র থাকবে না। এটা 150-200 টাকা দিলেই পাওয়া যাবে আর কি, অ্যাঙ্গেল ফুটা করার। তো এই পাশে এগুলো সমান করে দিতে হবে। আর এটা যেহেতু সরাসরি ছাদের উপরে, মানে সমতল ছাদের উপরে, সেহেতু এটা 22 ইঞ্চি 8 ইঞ্চি আপনি করবেন। কিন্তু এটার ক্ষেত্রে এরকম উঁচু কিছু দেওয়া যাবে না, এরকম অ্যাঙ্গেল লাগবেই না ওই পাশে, এই যে এরকম ছাদের জন্য করার জন্য আর কি। এরকম পিকচার আছে। হ্যাঁ, দাঁড়ান। সোলার গুলো নরমালি কোন মুখী করে বসাবো আমরা? সোলার গুলো হলো পূর্বমুখী করে বসাবেন, যাতে পূর্ব দিকে সূর্য উঠা আপনার দুপুরের পর পর্যন্ত পায় আর কি। তো আমার এখানে যেটা বসানো আছে এটা বিকাল পর্যন্ত পাই মোটামুটি। এই পাশও ফাঁকা, এই পাশ থেকেও আলো আসে এবং এই পাশ থেকেও আসে, কিন্তু এই পাশ থেকে যখন আসে তখন আপনার এটা খুব ভালোভাবে আপনার পাওয়ার পায় আর কি। বাট এই পাশ থেকেও আপনার কিছু কিছু পাওয়ার আসে আর কি। বিকেলের দিকে দেখা যায় 9 কিলোওয়াটের প্যানেল, তো 1.5 কিলোওয়াট 2 কিলোওয়াট থাকে আর কি। এগুলো তো ফিক্সড স্ট্রাকচার, এটা কি এরকম করা যায় যে সূর্যের সাথে সাথে শিফট করবে, অটোমেটিক পজিশন চেঞ্জ করবে? হ্যাঁ, এটা করতে পারবেন, তাহলে কিছু অটোমেশন আপনাকে করতে হবে, বাট এই খরচ কেউ করতে চায় না। মানে সোলার লাগানোটাই লোকজন ভুয়া মনে করে আর কি, আচ্ছা, এটা একটা সমস্যা। তো যারা যাদের কাছ থেকে সোলারটা কিনবো, এটা কি ওরাই ইনস্টলেশন করে নাকি স্যার আমাদের আলাদা ইনস্টলেশন করতে হয়? সোলার ইনস্টলেশন করা খুব সহজ, ঠিক আছে। 9 কিলোওয়াট সোলার ইনস্টলেশন একদিনে হয়ে গেছে আর কি, 2 জন লোক করে ফেলছে। এটা ওদেরকে বললে ওরাও করে দিবে, আর আপনিও করতে পারবেন। আপনি করলে ওই যে অ্যাঙ্গেল গুলো বানিয়ে নিতে হবে, এই আর কি, আর কিছু না। বাট সোলার এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো আপনাকে অবশ্যই করতে হবে, মানে প্যানেল গুলা ভালো মানের কিনা সেগুলো আপনি দেখে নিতে হবে। 100 ওয়াটের প্যানেল স্যার 360 ওয়াটের প্যানেল, এই দুইটার যদি স্যার দামের ডিফারেন্সটা একটু বলতেন স্যার। প্রাইস আসলে ওইরকম ভাবে ডিফারেন্স করে না। আপনার সোলারের প্যানেলের দামটা কিভাবে হয়, আপনার টোটাল সিস্টেমের উপরে একবারে দাম নির্ধারণ করা হয়, যে আপনার ইনভার্টার সেই কোথাও 45 টাকা ওয়াট ধরে, কোথাও 30 টাকা, কোথাও 50 টাকা, এরকম ওয়াট ধরে। তো 50 টাকা ওয়াটের মধ্যে আপনার ইনভার্টার সেই কেবল টেবিল যেগুলো আছে সবই আছে, আর 50 টাকার মধ্যেও আছে। আপনি যদি এখন 200 ওয়াটের প্যানেল লাগান, তা আপনি দেখবেন যে 50 টাকা 55 টাকা পড়ে গেছে, মানে একটা প্যানেল 200 ওয়াটের লাগাইছেন। আবার মনে করেন যে আপনি 5 কিলোওয়াট লাগাইছেন, তখন আপনি 40 টাকা পেয়ে যাবেন। আর মনে করেন যদি আরো বেশি লাগান, সেক্ষেত্রে আপনি 36-37 টাকায় আপনি ভালোটা পাবেন আর কি। এটা হলো টোটাল হিসেবে দামটা করে আর কি, মানে আলাদা আলাদা না। আচ্ছা, এটার পরে আমরা কিছু সোলারের টেস্ট সম্পর্কে জানবো, ওটাতে একটু পরে আসতেছি। আচ্ছা, এখানে এটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, এটা অনেক জায়গায় আপনাদের কাটতে দিতে পারে যদি বড় কোনো প্রতিষ্ঠান হয়। এখানে পিভি একটা দেখানো আছে, এখানে একাধিক অনেকগুলো হতে পারে। এখানে একটা সার্কিট ব্রেকার ইউজ করবেন, এখানে একটা গ্রিড কানেক্টেড ইনভার্টার ইউজ করবেন, এরপরে আবার সার্কিট ব্রেকার। মনে করেন আরো অনেকগুলো প্যানেল আছে, সেখান থেকে আবার সার্কিট ব্রেকার, গ্রিড কানেক্টেড ইনভার্টার, এবং দুটো মিলে আমার কি হবে, একটা কমন বাসবারে আসবে। এরপরে এখানে একটা অপশনাল মিটার থাকে, এই অপশনাল মিটারের মাধ্যমে আপনার কি হয়েছে, আবার একটা সার্কিট ব্রেকারে আসছে, এবং এই সার্কিট ব্রেকারটা এখানে একটা বাসবারে আসছে। এই বাসবার থেকে কনজিউমারে যে এখানে একটা এনার্জি মিটার অপশনাল, এখান থেকে আপনার লোডে আসছে। এখন এটা হলো আপনার লো ভোল্টেজ গ্রাহকের জন্য, আর মিডিয়াম ভোল্টেজটা দেখাচ্ছি। এরপরে এখান থেকে আপনার যেটা নেট মিটারিং করা আছে, এটা হলো নেট মিটারিং ইউজিং এনার্জি মিটার বাই ডিরেকশনাল। এখানে যেটা নেট মিটারিং করা আছে, এই যে এটার মাধ্যমে আপনার কি হবে, এখানে সার্কিট ব্রেকার হয়ে আপনার কোথায় আসবে, এই বাসবারেও কানেকশন আসবে। এখন যদি আপনি সিস্টেম থেকে 11 কেবি লাইন নেন, 11 কেবি লাইন আপনার কোথায় আসবে, এই ট্রান্সফরমারে আসবে। 11 কেবি এই পাশে একটু উল্টা করে এই ড্রয়িং করা আছে।
11 কেবি এই পাশে আর এই পাশে হলো 0.4 কেবি। এখান থেকে আপনার কি আসবে 0.4, তো এখানে কিছু ইউটিলিটি 0.4 আপনার বাড়ির আশপাশে যে বিল্ডিং গুলো আছে যদি এখানে অ্যাক্সেস পাওয়ার থাকে তো আপনার এরিয়ার 0.4 কেবির লাইন যাদের আছে তারা ওখানে পাবে। যদি আবার অ্যাক্সেস থাকে সেটা আবার কি হবে, এই ট্রান্সফরমার হয়ে গ্রিডে কানেক্ট চলে যাবে সরাসরি। এই ড্রয়িংটা বুঝতে পারছেন কিনা? এটা আরেকবার বললে ভালো হতো। ওই যে আমরা ছোট ড্রয়িংটা দেখছি না, ওই ড্রয়িংটাই, এটা বড় করে করা আছে। কোথায় আছে এটা? আচ্ছা, এটা আপনার সোলার, তারপরে পাওয়ার কন্ট্রোল মিটার হয়ে এই যে নেট মিটার বাই ডিরেকশনাল, এটা এখান থেকে এখানে আসে এবং এখান থেকে আবার ট্রান্সফরমারের মাধ্যমে গ্রিডে চলে যায়। এই জিনিসটা এখানে একটার জায়গায় দুটো করে দেখানো আছে, আলাদা কিছু নাই। কিন্তু এটা আপনাদেরকে আঁকাটা জানতে হবে। এটা হলো লো ভোল্টেজের জন্য। লো ভোল্টেজ কেন? এখানকার যে আউটপুট গুলো আছে এখানে লো ভোল্টেজ, মনে করেন লো ভোল্টেজ গ্রাহকের ইয়াতে সেল হবে। তার মানে এই মিটারের এই পাশে এই কারেন্ট যদি আপনার এই মুখী না হয়ে এই মুখী না হয়ে আমাদের কারেন্ট কোন দিকে যায়? এইদিকে, তাই না? এই যে মানে ট্রান্সফরমার থেকে এইদিকে যাবে গ্রাহকের দিকে। যদি কোনো কারণে গ্রাহক আপনার কনজিউম না করে, এখানে কনজিউম না করে বা এক্সেস পাওয়ার থাকে, তো সেক্ষেত্রে এটা কোন মুখী হবে? এদিকে হয়ে আপনার ট্রান্সফরমার হয়ে এদিকে এই লোড গুলোতেও চলে যাবে, এদিকেও লোড গুলোতে চলে যাবে এবং এদিকেও যদি বেশি হয় তখন আপনার কি হবে? এই ট্রান্সফরমারে চলে যাবে। তো সাধারণত এগুলোর মধ্যেই শেষ হয়ে যায় আপনার ইয়েটা। আর আপনার এই কন্ডিশন, এই জায়গা পার হওয়ার পরে এই পাশে যেটুকু আসবে সেই বিদ্যুৎ বিলটা আপনি কি হবে, মানে গ্রিডের কাছে সেল করলেন, মানে বিক্রি করলেন, এরকম একটা কন্ডিশনে চলে আসবে। কারণ এখানে বাই ডিরেকশনাল ইউটিলিটি এনার্জি মিটার ইউজ করা আছে। হ্যাঁ বলেন, বা এটা নেট মিটার বলে। ট্রান্সফরমার কি একই সাথে বাই ডিরেকশনাল পাওয়ার ট্রান্সফার করবে? হ্যাঁ, নেট মিটার ইউজ করলে বাই ডিরেকশনাল পাওয়ার ইউজ হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে নেট মিটারিং করে নিতে হবে আর কি। না স্যার, আমি ট্রান্সফরমারের কথা বলতেছি। আচ্ছা, ট্রান্সফরমারে যায় কিনা এখানে দেখেন, এদের ড্রয়িং এ আছে কিন্তু অবশ্যই ট্রান্সফরমার হয়ে যাবে। যদি অনেক বেশি পাওয়ার হয় তখন আপনার কি হবে, যেমন আমি চিটাগং একটা প্রজেক্টের সাথে কাজ করতেছি, ওখানে 6000 কিলোওয়াটের ইয়ার নিচ্ছে সোলার লাগাবে। তো ওখানে আপনার কি হবে, অবশ্যই ট্রান্সফরমার হয়ে গ্রিডে চলে যাবে ওটা। ঠিক আছে, ওখানে ওইভাবে ব্যাক করা। এখানে দেখেন নেট মিটার থেকে এখানে চিটাগাং কোন জায়গায়? আমি চিটাগাং লোক তো। একটা 4H গ্রুপে, জি, 4H গ্রুপ 4H ও আচ্ছা, লাগাইনি, লাগাবে আর কি। আচ্ছা, এটা যদি হয় এটা বাই ডিরেকশনাল, অবশ্যই ট্রান্সফরমারে কি হবে, ট্রান্সফরমার হয়ে চলে যাবে ওটা। আমরা ওখানে আসি। এটা আমরা যদি লো ভোল্টেজ বললাম কেন, এখানে আমরা 11 কেবি লাইন নিয়েছি। যদি 33 কেবি লাইন থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো, এটাকে কোথায় গেল এটা? হ্যাঁ, এটা দেখেন ট্রান্সফরমার হলো 11 কেবি বাই 0.4 কেবি, তাই তো? এই পাশে 11, এই পাশে 11, এই পাশে 0.4। এখন যদি এরকম হয়, এই পাশের পুরো অংশটা একই রকম, এই পাশের পুরো অংশটাই একই রকম। আপনার এই যে আমরা ওখানকার যে 11/0.4 কেবি করছি, ওইটা হলো এই ট্রান্সফরমারটা আপনার এই পর্যন্ত একই রকম। এরপরে 11/0.4 কেবি একটা, এই পাশে এই পাশে 0.4 কেবি, 0.4 গ্রাহক লেভেলে তো 0.4 ইউজ হয়, আর এই পাশে 11 কেবি যদি হয়, তাহলে 11 কেবি সার্কিট ব্রেকার হয়ে আমাদের কোথায় আসছে? এই বাসবারে আসছে। এখানে দেখেন 11/0.4 কেবি আরো ট্রান্সফরমার আছে, আরো ট্রান্সফরমার। এটা দুটো দেখাচ্ছে, এটা একাধিক হতে পারে বা একটাও হতে পারে, কিন্তু আপনার টোটাল পাওয়ারটা কোথা থেকে আসছে? এখানে যেহেতু মিডিয়াম ভোল্টেজ বলছে, মিডিয়াম ভোল্টেজ মানে 33 কেবি বাই 11 কেবি। তার মানে এই পাশে 11 কেবি আসছে, মানে এখান দিয়ে আপনার যে গ্রিডের কানেকশনটা আপনি নিছেন, এটা আপনার কি কানেকশন? 33 কেবির কানেকশন। এই পাশে 33 কেবি
এই পাশে 11 কেবি। 11 কেবি এসে আপনার কোথায় যাবে এখানে, কিন্তু যদি এখানে সোলারের পরিমাণ অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনার এগুলো আবার কোথায় চলে যাবে, এই দিক দিয়েও যাবে, এই দিক দিয়েও যাবে। আবার যদি আরো বেশি হয় তাহলে 33 কেবি পার করে ট্রান্সফরমার হয়ে ন্যাশনাল গ্রিডে চলে যাবে। এই হলো মিডিয়াম এবং লো ভোল্টেজের সোলারের পার্থক্য আর কি। এখানে অনেক কিছু আছে, মানে ভোল্টেজের মাত্রা টাত্রা এখানে সব সুন্দর করে বলে দেওয়া আছে। আপনার কি করতে হবে না করতে হবে সবই বলে দেওয়া আছে আর কি। স্মার্ট ইনভার্টার কি জিনিস, ফ্রিকোয়েন্সি কি জিনিস, সিনক্রোনাইজেশন কি জিনিস, সবকিছু আপনাদের এই স্লাইডের মধ্যে বলা আছে, এগুলো আপনারা একটু পড়াশোনা করবেন আর কি। বাট টোটাল মিলে সোলারের কাজ খুব বেশি কঠিন কাজ না আর কি, টোটাল সোলারের কাজ সহজ কাজ। এখন আমরা কিছু টেস্ট দেখার চেষ্টা করি। আচ্ছা, টেস্ট গুলো আসলে বাংলাদেশে ওইভাবে টেস্ট আপনারা করতে পারবেন। এটা হলো একটা সোলারের কি কি টেস্ট করে এগুলো যদি আপনাদেরকে বলে তা আপনারা এগুলো দেখলে বলতে পারবেন। আমি একটু শেয়ার করি, কারণ শেয়ার করিনি। সোলারের এরকম 18টা টেস্ট হয় আর কি, একটা সোলার প্যানেলে 18টা টেস্ট হয়। প্রথমে দেখবেন যে ভিজুয়াল ইন্সপেকশন। বাংলাদেশে টেস্ট করার জন্য আপনারা ডুয়েট এনার্জি ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন, ওরা আপনার সোলার প্যানেল টেস্ট করে দেবে আর কি। ওখানে সব ইকুইপমেন্ট আছে। এগুলো ভিজুয়াল ইন্সপেকশন, তারপরে ম্যাক্সিমাম পাওয়ার ডিটারমিনেশন, ইনসুলেশন টেস্ট, এরকম করে অনেকগুলো আছে। তারপরে মেজারমেন্ট অফ নমিনাল অপারেটিং টেম্পারেচার, ইউভি এটা কি হট স্পট টেস্ট, ইউভি প্রি কন্ডিশনিং টেস্ট, থার্মাল টেস্ট এরকম আছে, হেইল টেস্ট, বাইপাস টেস্ট, এরকম অনেকগুলো টেস্ট আছে, মেকানিক্যাল লোড টেস্ট। তো টেস্টের ডিটেইল গুলো এখানে দেওয়া আছে, আপনারা এগুলো পড়বেন আর কি। প্রথমে যেটা ভিজুয়াল ইন্সপেকশন, এটা নরমালি বোঝা যায় যে কোনো ফাটা ফোটা আছে কিনা, আছে কিনা, এটা ইজি জিনিস। এরকম ম্যাক্সিমাম পাওয়ার ডিটারমিনেশন, এটার জন্য আপনাকে ইরেডিয়েন্স কত থাকতে হবে, কত থাকতে হবে সব বলে দেওয়া আছে, এগুলো আপনাকে টেস্ট করে দেখাবে। তো আপনি তো এগুলো একা একা করতে পারবেন না, এগুলোর জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, যাদের কাছে ইকুইপমেন্ট গুলো আছে ওদের কাছে টেস্ট করে নিতে হবে। ইনসুলেশন টেস্ট, ইনসুলেশন ঠিক আছে, ইনসুলেশন এখানে একটা মিটার লাগবে এবং কি কি প্রসিডিউর ফলো করে টেস্ট গুলো করবেন সবগুলো স্টেজ 1 স্টেজ 2 এভাবে লেখা আছে, আপনাদের একটু পড়তে হবে, সব তেলাওয়াত করা সম্ভব না। স্যার ইনসুলেশন টেস্টে কত মেগা ডিফারেন্স থাকতে হবে এটা এগুলো লেখা আছে, দেখেন অ্যাপ্লাইড ভোল্টেজ কত, তারপরে কত থাকতে হবে, তারপরে অ্যাপ্লাইড ভোল্টেজ কত, এখানে লিখে দেওয়া আছে। আপনার ইনসুলেশন রেজিস্ট্যান্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 400 মেগা ওহম, সব লেখা আছে কত, 400 মেগা ওহম। আর মডুল এরিয়া 0.1 মিটার স্কয়ার, ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট ইনটু মডুল এরিয়া 40 মেগা ওহম পার মিটার স্কয়ার, ঠিক আছে। এগুলো সব দেওয়া আছে, আপনারা একটু পড়বেন আর কি, আমি সব তেলাওয়াত করব না, যেগুলো একটু দেখানোর মতো। যেমন আউটডোর এক্সপোজার টেস্ট, এটা করতে গেলে আপনার অবশ্যই আউটডোরে যে করতে হবে, এগুলো কিভাবে কি করবেন, সোলার ইরেডিয়েন্স কত থাকবে, কত থাকবে, এবং এটা স্যার ওই এমনি ওই নরমালি আমাদের স্যার 220 ভোল্টেজ ইনসুলেশন টেস্টের পেয়াতে কত মেগা এটা একটু জানাবো। এই টেস্ট আসলে আমি করিনি, এখানে যেটা বলছে আপনার মডুল টেস্ট 400 মেগা ওহম, আর এটা হলো সোলারের জন্য হলো আপনার 40 মেগা ওহম আর কি পার মিটার স্কয়ার, এরকম ইনসুলেশন টেস্ট করে আর কি। মানে আমরা রেডিমেড জিনিস লাগাই তো এত টেস্ট করি না সাধারণত, বাট যদি মনে করেন অনেক বড় প্রজেক্ট হয় আপনার কিছু প্যানেল অবশ্যই টেস্ট করতে হবে। যেমন চিটাগাংয়ের যে প্রজেক্টটা বললাম ওটা যদি কেউ প্যানেল নেয় তো আমরা প্যানেলের স্যাম্পল নিয়ে প্রথমে টেস্ট করব, কারণ এত বড় প্রজেক্ট মানুষের মুখের কথার উপরে বিশ্বাস করে করা যাবে না, সেসব জায়গাতে অবশ্যই
আপনার সবগুলো টেস্ট করে নিতে হবে। হটস্পট টেস্ট এগুলো করবেন, এগুলো প্রসিডিউর লেখা আছে, এগুলো করবেন আর কি। ইউভি রেডিয়েশন টেস্ট, তারপরে থার্মাল সাইক্লিং টেস্ট। আর যাদের থেকে টেস্ট করে নেবেন তারা আপনাদেরকে ইয়ে করে দেবে আর কি, হিউমিডিটি ফ্রিজিং টেস্ট আর্দ্রতার জন্য, ড্যাম টেস্ট এটার জন্য এরকম ম্যাটেরিয়াল লাগে। এটা টেস্টের ব্যবস্থা বাংলাদেশে নাই আর কি, ড্যাম টেস্ট করার। এটা হলো রবার টেস্ট, মানে এটা প্যানেলটা টেনে ধরবে, যে টেনে ধরলে আপনার প্যানেল ফেটে যায় কিনা এটার ইয়ে বা কতটুকু চওড়া হয়। এরপরে লিকেজ টেস্টের জন্য ইয়ে করা হয়। সব টেস্ট আপনারা পাবেন না বাংলাদেশে। মেকানিক্যাল লোড টেস্ট, এখানে মনে করেন প্রেসার দিয়ে কত প্রেসারে এই প্যানেল গুলা ফেটে যায় সেগুলো দেখানো হয়। যেমন 2400 প্যাসকেল এত বেশি ইয়ে দেওয়া হয় আর কি, মানে প্রেসার দেওয়া হয়, দিয়ে দেখা হয় যে প্যানেল। তো আমি দেখি যে মাঝে মধ্যে টেকনিশিয়ানরা প্যানেলের উপরে উঠে বসে থাকে আর কি, তো তাতেও কিছু হয় না। এরপরে মনে করেন প্যানেলের আরেকটা বড় শত্রু হলো যে শিলাবৃষ্টি। তো শিলা যখন পড়ে, একটা বড় বড় পাথর পড়ে উপর থেকে, তো এই পাথরে ইয়ার কি মানে নষ্ট হবে কিনা এটাও টেস্ট করা হয়। আপনি দেখেন এখানে একটা মেশিন আছে, এই মেশিন থেকে কি করা হয়, এই পাথর যে গতিতে আসে ওই গতিতে এটা থ্রো করা হয় এটার উপরে। তো এরকম যদি দাগ পড়ে যায় তাহলে তো অবশ্যই ভালো না, কিন্তু সূর্যের আলোতে এখানে স্পট পড়ে না, সরি কি বলে শিলাতে সাধারণত স্পট পড়ে না আর কি। খুব ভালো যদি হয়, আর যদি ভালো না হয় তাহলে আপনার এটাতে স্পট পড়ে যাবে। এই টেস্টটাও করা হয় যে আপনার ইয়েতে হচ্ছে কিনা। যে বাইপাস ডে টার্মিনাল টেস্ট, এটাও আপনারা দেখবেন। এই মোটামুটি এই কটা টেস্ট আপনার করা হয় সোলারের জন্য। তো আপনারা বড় প্রজেক্ট করলে সোলারের টেস্ট রিপোর্ট নেবেন, যারা ইয়ে করে অবশ্যই টেস্ট রিপোর্ট নিয়ে তারপরে প্রজেক্টের কাজ করবেন। কারণ যারা এত বড় প্রজেক্ট প্রোভাইড করবে অবশ্যই এই প্যানেলগুলো টেস্ট করে তারপরে টেস্ট রিপোর্ট আপনাকে দিবেন। এবং ভবিষ্যতে যদি কোনো কারণে ফল্ট হয় সেক্ষেত্রে আপনি ইয়ে করতে পারবেন যে আপনি তো টেস্ট রিপোর্ট এমন দিচ্ছেন কিন্তু আপনার আউটপুট এইভাবে আসতেছে না। এগুলো পড়লে বুঝতে পারবেন, আমি এতগুলা তেলাওয়াত করার মতো ইয়ে নাই আর কি। এখানে আরো কিছু জিনিস আছে, আমি এগুলো পড়তে পারেন আপনারা। এটা হাতে করা আর কি। এই স্লাইড গুলো পাঠিয়ে দিব আপনাদেরকে। এখানে ইলিগেবল কাস্টমার কারা, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল। তো এখানে কিছু কিছু জিনিস আপনার মেইনটেইন করতে হবে। ক্যাপাসিটি অ্যান্ড এক্সপোর্ট লিমিট। তো 70% of the sanction load is specified as the maximum permissible generation size. মনে করেন আপনি যতটুকু মানে কতটুকু সোলার ইউজ করতে পারবেন, মানে কতটুকু সোলার ইউজ করতে পারবেন সেটার একটা সাইজিং দেওয়া আছে। মানে আপনার যতটুকু মনে করেন 1000 কিলোওয়াটের আপনি লোড লাগাইছেন, মানে লোড আপনার সেখান থেকে আপনি 70% পর্যন্ত আপনি সোলারের প্যানেল লাগাতে পারবেন। মানে 700 কিলোওয়াটের সোলার প্যানেল আপনি লাগাতে পারবেন, এর বেশি লাগাতে পারবেন না। দ্য ম্যাক্সিমাম আউটপুট ক্যাপাসিটি অফ দ্য এটা আপনার 3 মেগাওয়াট এবং ক্যানট বি মোর দেন 3 মেগাওয়াট, মানে 3 মেগাওয়াটের বেশি আপনি সোলার লাগাতে পারবেন না রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল ইয়াতে। তো এখানে 6 বেশি লাগালে সমস্যা কি হবে? এটা আসলে গভর্নমেন্ট কিছু নীতিমালা করে দিছে, এটা বলে দিছে যে আপনি যতটুকু আপনার ক্যাপাসিটি আছে তার চেয়ে বেশি নিতে পারবেন না, 70% এর বেশি। এবং 70% মনে করেন আপনার অনেক বেশি লোড কনজাম্পশন, 10 মেগাওয়াট ও 70% মানে কত, 7 মেগাওয়াট। 7 মেগাওয়াটের সোলার আপনি লাগাতে পারবেন না, আপনি 3 মেগাওয়াটের সোলার লাগানোর পারমিশন আপনাকে দিবে। এটা আপাতত এই রুলসে চলে আর কি। আর যদি আরো বেশি লাগান, বাংলাদেশে অনেক কিছু করা যায়, সেক্ষেত্রে সেটা আলাদা ইস্যু। যে আপনি মনে করেন 6.6 যেটা বলছি, ওখানকার 3 মেগাওয়াট পর্যন্ত ওরা ইয়ে করবে, আর বাকিটুকু ওরা নিজস্ব ইউজের জন্য ইউজ করবে। এবং এই 3 মেগাওয়াট যেটা আছে এটা ওরা এক্সপোর্টের মানে চিন্তা ভাবনা আছে আর কি। এরকম বেশি লাগাতে পারবেন, কিন্তু আপনি ন্যাশনাল গ্রিডে নেট মিটারিং 3 মেগাওয়াটের বেশি করতে পারবেন আর কি।
সোলার বেশি লাগালে তো ভালো। এখানে কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারেন্ট 3 ফেজ কনজিউমার হতে হবে অবশ্যই। অ্যাপ্লিকেশন should not have any outside areas making application. Electrical product from the RE source, only from RE source application must, এগুলো কিছু নীতিমালা আছে, এগুলো একটু পড়ে দেখেন আর কি। আর এটা নিচে টেস্ট গুলো আছে, এগুলো পড়েন। এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো ডুয়েটের আর কি। এগুলো এই নোটটাও পড়ে দেখেন আর কি। এগুলো সহজ সহজ কিছু ডায়াগ্রাম আছে, চার্জ কন্ট্রোলার, ব্যাটারি, তারপরে এখান থেকে ইনভার্টার থেকে ইউটিলিটি এবং লোড। ইউটিলিটি মানে আপনার বিদ্যুৎ অফিস থেকে যেগুলো আসে আর কি, পাওয়ার। এখন যদি আপনাদের লোড ক্যালকুলেশন করতে বলে তখন কি করবে? আমরা আবার ওই ড্রয়িংটাতে যাই। এটা কোথায়? একটু ধরেন, আমি স্লাইডটা বের করি একটু। আচ্ছা, পেয়েছি। আজকেরটা খুব ইন্টারেস্টিং টপিক নাও মনে হতে পারে অনেকের, অন্যদিন যেরকম মনে হয়, কারণ এখানে টপিক খুবই সীমিত আর কি, মানে খুব বেশি টপিক নাই। ইন্টারেস্টিং না হলেও আসলে এটার ব্যাপারে কেউ ধারণা দেওয়ার মতো ছিল না। আমি কিছুদিন আগে এক জায়গায় একটা করছিলাম, ওয়ার্কশপ করছিলাম, নাম বলবো না, কিন্তু আমি কিছুই বুঝি নাই ওখানে কি করছি। এখানে সোলারের কাজ কতটুকু আমরা একটা সামারি করি, দেখেন সোলারের কাজ উনি কিভাবে যেভাবে বুঝাইছে আমি আসলে কিছুই বুঝি নাই, এমন আওলা জাওলা করে বুঝাইছে। সমস্যা নেই। এখানে আপনার, আমি তো আসলে এগুলো সরাসরি কাজ করছি, তো এই জন্য আমার চোখের সামনে ভাসে, ওইভাবে একটু বলার চেষ্টা করি আর কি, যে কোনো কাজ। আর যেটা আমি করিনি সেটা আমি করাই না কখনো, কারণ ওখানে আমার গ্যাপ থাকতে পারে। সোলারের কাজ কি, আপনি প্যানেল গুলো কয়টা লাগবে, চার্জ কন্ট্রোলার যদি লাগে কত, আর গ্রিড টাইপ ইনভার্টার হলে চার্জ কন্ট্রোলার লাগবে না। কিন্তু যদি আপনি ব্যাটারি ইউজ করেন তাহলে কি লাগবে? ব্যাটারি ইউজ করলে অবশ্যই কি লাগবে? চার্জ কন্ট্রোলার লাগবে, তাই না? এখন দেখেন ড্রয়িং এর সাথে মিলান। আর যদি নেট মিটারিং ইউজ করেন তাহলে কি হবে? নেট মিটার লাগবে, এটা বিদ্যুৎ অফিস সরবরাহ করে আর কি, পরে কানেকশনটা করে দেয় আর কি। মানে সোলারে খুব বেশি কিছু নাই। আপনি দেখেন এখানে যেটা, কোথায় একটা ড্রয়িং বাই করি। আচ্ছা, তার মানে চার্জ কন্ট্রোলার আপনি কখন লাগবে? আপনি যদি ব্যাটারি ইউজ করেন তাহলে চার্জ কন্ট্রোলার লাগবে, আর যদি ব্যাটারি ইউজ না করেন তাহলে চার্জ কন্ট্রোলার লাগবে না। আপনি যদি ব্যাটারি সিস্টেম ইউজ না করেন তাহলে এই পোর্শনটা পুরোটা কি নাই, এইটা, এই পুরা সিস্টেমটা নাই, ঠিক আছে? এটা বাদ। যদি আপনি ব্যাটারি ইউজ করেন তখন এই চার্জ কন্ট্রোলার লাগবে, আর যদি আপনি ব্যাটারি ইউজ না করেন তাহলে এই কানেকশন সরাসরি কোথায় চলে যাবে? এখানে সোলারের আপনার তাহলে সোলার সেল কতটুকু লাগবে, আপনার ব্যাটারি ক্যালকুলেশন, যে ব্যাটারি দিয়ে কতক্ষণ ব্যাকআপ নেবেন, কি কি লোড চালাবেন, এই ইনভার্টারের সাইজ কত, এরপরে কানেকশন দিলে তো ঘটনা শেষ, তাই না? আচ্ছা, এখন আমরা একটা হিসাবে আসি, যে একটু বড় করে নিই। মনে করেন এখানে আমাদের 20 কিলোওয়াটের সোলার আছে, এই ক্যালকুলেশনটা একটু বোঝা লাগবে। 20 কিলোওয়াটের সোলার আছে, এখানে আপনার কি আছে, ডিসি কারেন্ট আসলো, চার্জ কন্ট্রোলারে আসলো। তো চার্জ কন্ট্রোলার সিলেকশনও শিখছি আমরা, ইনভার্টারও সিলেকশনও শিখছি। তো ইনভার্টারটা আপনারা সফটওয়্যারে যাই দেখেন, সোলার সেল যতটুকু নেবেন ইনভার্টার সাইজ সেম নেবেন, বা একটুখানি কম নিলেও হয়, কারণ সোলার সেল আপনার কত পার্সেন্ট আউটপুট দেয়? 60%, এর বেশি দেয় কি সোলার প্যানেল? 60% এর বেশি আউটপুট দিবেন। আপনার 10 কিলোওয়াট লাগালে এটা 6 কিলোওয়াট ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে আপনি। তো এখানে যদি ইনভার্টার যদি 20 কিলোওয়াটের জায়গায় যদি এখানে 16 কিলোওয়াট লাগান, তারপরে কিন্তু খুব বেশি সমস্যা হবে না, কারণ এটা আপনার 100% আউটপুট দিবে না, বাট সমান সমান আপনি ধরে কাজ করতে পারেন। আর চার্জ কন্ট্রোলার কত, কারেন্ট তত আসবে তার 1.4 ধরে আপনি অ্যাম্পিয়ার অনুযায়ী চার্জ কন্ট্রোলার করবেন।
এখন আপনার এখানে কেবলের একটা ইস্যু আছে যে কেবল সিলেকশন কেমনে করবেন, তাই না? আচ্ছা, তাহলে কেবলের ইস্যুটা দেখি। এটা যদি 20 কিলোওয়াট হয় তাহলে এখানকার এই কেবলের সাইজ কত হবে? এটা আমরা দেখছি কি সিঙ্গেল ফেজ কেবল না, একটা ফেজ একটা নিউট্রাল আসছে, তাই না? ওই যে আমার ড্রয়িংটা দেখালাম, যে আবার দেখেন এখানে কি আসছে, একটা ফেজ এবং একটা নিউট্রাল আসে। তাহলে মানে আপনাকে এখানে ফেজ নিউট্রাল হিসাব করে আপনাকে এখানে ক্যালকুলেশন করতে হবে। ধরেন ওই ড্রয়িংটা যাই আবার। তাহলে কেবল সিলেকশনটা একটা ইস্যু, এটা আপনাদের করতে হবে। তাহলে এটার কেবলের সাইজ কত হবে এটা আপনাকে বের করতে হবে। এটার জন্য আপনি যে সূত্র ইউজ করবেন সেটা হলো কোন সূত্র? P ইকুয়াল টু কত? VI cos থিটা দিব? cos থিটা দেওয়ার দরকার নেই। পাওয়ার কত এখানে? এটা ডিসি পাওয়ার না, cos থিটা দেইনি। এখানে আপনাদের যদি 20 কিলোওয়াট হয় 20 ইনটু কত? 1000। ভোল্টেজ কত? এখানে কত ভোল্ট আসে? 12 ভোল্ট। 12 ইনটু I। তাহলে এখানে কত আসে? তাহলে আমি ক্যালকুলেটর বের করি একটু ধরেন ক্যালকুলেটরটা নিয়ে। এখানে যেহেতু 20 কিলোওয়াট, এখানে আপনি কত ইউজ করবেন? 20 ইনটু 1000 ডিভাইডেড বাই কত? 12। 20 ইনটু 1000 1666। 12। আচ্ছা, আই আসে 1666 অ্যাম্পিয়ার। এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এখানে কোনো একটা গড়বড় হয়েছে অবশ্যই। 20 কিলোওয়াট 12 ভোল্ট। এটা আসবে চার্জ কন্ট্রোলারে, চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারিতে আসবে, ব্যাটারি থেকে ইনভার্টারে আসবে। আচ্ছা, এটা একটু এসকেপ করলাম। এখানে যেটা আমরা ইউজ করি ওই ক্যালকুলেশনে যায় না, ডিসিটা, এটা আমরা ওইভাবে হিসাব হবে না আসলে। এখানে আমরা যদি 10 কিলোওয়াট পর্যন্ত যেটা ইউজ করি, আমি মুখস্থটাই বলি, 10 কিলোওয়াট পর্যন্ত ডিসি কেবল তো একটু অন্যভাবে হিসাব হবে। 10 কিলোওয়াট পর্যন্ত এখানে আমরা যেটা ইউজ করি, এখানে আমরা 3RM এর কেবল ইউজ করি 10 কিলোওয়াট। তাহলে 20 কিলোওয়াটে আপনি মোটামুটি 6RM এর কেবল ইউজ করলে হবে আর কি, এই জায়গাটায় চার্জ কন্ট্রোলার পর্যন্ত। এবং এই ব্যাটারি তো ওই সেম সাইজের কেবল ইউজ করবেন। তারপরে চার্জ কন্ট্রোলের উপরে কতটুকু ইউজ করতে হবে স্যার? বুঝিনি, আরেকবার বলেন। চার্জ কন্ট্রোলারের পরে মানে তারের সাইজ কেমন হবে, নরমাল সাইজ গুলা? এখানে দেখেন চার্জ কন্ট্রোলার পর্যন্ত ওই যে সেম সাইজ, এই যে এখানেও সেম সাইজ, এখান থেকে এই ইনভার্টার পর্যন্ত সেম সাইজ। আপনি 20 কিলোওয়াটের জন্য 6RM আর 10 কিলোওয়াটের জন্য 3RM কেবল ইউজ করবেন আর কি। 3RM। হ্যাঁ, এই জায়গাটাতে এরকম। আর এখানে যেটা করবেন, এটা যেহেতু 3 ফেজ, এখানকারটা আমি হিসাব করে দিই। এটাই ফর্মুলা দিয়ে হবে, ইকুয়াল টু আপনার কি হবে √3 VI। আর যেহেতু এটা কিলোওয়াটে, এটা আপনি cos থিটা দিবেন। এখানকার পাওয়ার কত আসে? এটা আমাদের 20 কিলোওয়াট, তো 20 ইনটু 10⁻³ √3 ভোল্টেজ কত? এটা অবশ্যই আমরা 400 ভোল্ট নিব, 3 ফেজ ভোল্ট। I ইনটু cos থিটার ভ্যালু কত? 0.8। তাহলে এখানে কত আসে? আমি এভারেজ লিখি আর 36 amps। ঠিক আছে, তার মানে এদিক দিয়ে আপনার কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে 20 এর জন্য? 36 amps।
তাহলে এখানে কি করতে হবে? এখানে একটা সার্কিট ব্রেকার লাগাতে হবে না? এই জায়গায় মনে করেন এই লোড গুলোতে আসার আগে আপনি কোথায় আসবেন? একটা ডিবি বক্সে আসবে না? একটা ডিবি বক্সে আসবে। ডিবি বক্স হয়ে তারপরে কোথায় হবে? এখানে। তাহলে ডিবি বক্সের ইনকামিং ব্রেকারের সাইজ কত হবে? মানে এখান থেকে এই ব্রেকারে যেটা আসলো আর কি, এই ব্রেকারটা। এই ব্রেকারের সাইজ কত? এখানে আপনার বাসবার থাকতে পারে, এরপরে আপনার লোডের। তাহলে আমরা ইনকামিং ব্রেকারটা সাইজ কত এটা আমরা বের করি। তাহলে এখানে যেহেতু 36 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, এর সাথে আমরা কি করব? 36 এর সাথে 25% অ্যাডিশন করব আর কি, করে আমরা সার্কিট ব্রেকার সিলেকশন করব। 36 এর সাথে 25% অ্যাড করলে কত হয়? 36 এর 25%, 36 এর সাথে কত গুণন করবেন? 1.25, 45। মানে 36 এর সাথে 25% যদি বাড়াইতে চান তাহলে 1.25 অ্যাড করবেন, তাহলে কত আসে? 45 অ্যাম্পস। তো 45 অ্যাম্পিয়ারের তো ব্রেকার পাবে না, এটার মান দিবেন আপনি 50 অ্যাম্পিয়ার এমসিবি দিলে হবে, এমসিসিবি লাগবে না। যেহেতু সোলারের ভদ্র জিনিস, এখানে এমসিবি দিলে হবে। এখানে অনেক বেশি হারমোনিক্স বা এসি এগুলো ঝামেলা টামেলা নাই। তাহলে ক্যাবেলের সাইজ কত হবে? ক্যাবেলের সাইজ তাহলে 50 অ্যাম্পিয়ারের চেয়ে বড় সাইজ কেবল দিবেন। তাহলে ক্যাবেল ইজ গ্রেটার দেন কি হবে? সার্কিট ব্রেকারের চেয়ে বড়। সার্কিট ব্রেকার যদি 50 অ্যাম্পিয়ার নেই, তাহলে কেবলটা নিতে হবে কি এর চেয়ে বড়। তো এর চেয়ে বড় সাইজের কেবল কত আসে, এটার জন্য আমাদের একটা কেবলের গাইডে যেতে হবে। কেবলের গাইডে গেলে আমরা দেখতে পারবো যে এটা কত সাইজের কেবল লাগে। তো আমরা যদি একটা কেবলের গাইড আপনাদের পাঠিয়ে দিব, আমি একটু গাইডটা দেখে নিই, আপনাদের জানাচ্ছি। স্যার 1.2% এটা কি ধরছেন স্যার? এটা কি 36 এর 25% নাকি? হ্যাঁ, 25% সেফটি ফ্যাক্টর। 25% সেফটি ফ্যাক্টর মানে সমান সমান নিলে তো হবে না, তাই না? একটু বাড়তি নেওয়া লাগে, সে বাড়তিটা আর কি। ওই যে তখন যে খাওয়া দাওয়ার উদাহরণ দিলাম আর কি, ওরকম আর কি। তাহলে এটা কি কেবল ইউজ করবেন আপনি? বিওয়াই কেবল, এনওয়াই কেবল, কি এখানে আপনি বিওয়াই কেবল ইউজ করতে পারেন। আমি কেবলের গাইডটা দেখাই আপনাদের, ক্লিয়ার হবে তাহলে। আপনি এখানে অনেক ইয়ে লাগবে না, আপনার এনওয়াই কেবল দিতে হবে না, যেহেতু সোলারের লোড। এখানে আপনারা বিওয়াই কেবল ইউজ করতে পারেন। ডাউনলোড করলে ভালো হবে, একটু ওয়েট করেন, আমরা শেষের দিকে আসবো। মনে হয় এই যে জুম চালানোর পরে এই ইয়ে একটু মানে স্লো হয়ে যায় আর কি। আচ্ছা, গাইডটা মানে আমার কাছে আছে, এটা আমি বের করে দিই। ডাউনলোডস, আচ্ছা, বিবিএস কেবলের ওয়েবসাইটে গেলে এটা আপনারা পেয়ে যাবেন আর কি। তাহলে কেবল সিলেকশনটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু আপনার ইয়ের জন্য আর কি। মানে পাইছি, হ্যাঁ। এই যে এটা, এই বইটা আপনারা রাখবেন সবসময়, কাজে দেবেন। এখানে আপনার বিওআই কেবল ইউজ করলে হবে। আপনার দেখেন, আপনারা ইউজ করবেন এই লাইনের কেবলটা, এটা মনে করেন বিওআই কেবল। ফায়ার কেবল এগুলো লাগবে না, এগুলো খামাখা দাম বেশি। পিভিসি বিল্ডিং কেবল যেগুলো সেগুলো ইউজ করবেন। বিওআই কেবল, এটা কপারটা ইউজ করবেন। আপনি দেখেন যে 50 অ্যাম্পিয়ারের বেশি আছে 51, 7 আরএম, আর 61 আছে কত? 61 মানে 9.5। আপনার 10 আরএম কেবল ইউজ করতে পারেন। 10 আরএম কেন ইউজ করবেন? 7, 9.5 এগুলো অ্যাভেলেবেল না, আপনার 10 আরএমটা অ্যাভেলেবেল। তাহলে আপনি এখানে 10 আরএম এর কেবল ইউজ করবেন। তাহলে আমাদের সিস্টেমে কত আরএম এর কেবল লাগছিল? তাহলে এখানে আমাদের 10 আরএম এর কেবল লাগবে, যদি এখানে 20 কিলোওয়াট লোড হয়। তাহলে কেবলটা বুঝতে পারছেন আশা করি।
রেকর্ডিং এর সব আছে। আর যদি মনে করেন 5 কিলোওয়াট বা 3 কিলোওয়াট 4 কিলোওয়াট হয়, এখানে 2.5 RM কেবল আপনি গড়পড়তা দিলে হবে। বাট 2.5 RM এর নিচে কোনো কেবল আপনি এই জায়গায় ইউজ করবেন না। যত কমই হোক 2.5। 1.5 RM এর কেবলের সমস্যা হলো এটার ইনসুলেশনটা আপনার যেহেতু কম, এটা আস্তে আস্তে কি হবে, মানে মশারটা নষ্ট হয়ে কিছুদিন পরে এটা ছিঁড়ে যেতে পারে, যেহেতু এটা খোলা আকাশে বা বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো সেক্ষেত্রে 2.5 RM ইউজ করাটা বেটার আর কি। কেবল নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলুন। ডিসি তে যেই তারটা আমরা ইউজ করব এটা কি নরমাল তারগুলো ইউজ করব? ডিসি কেবল আমরা আলাদা। এসি তে যে তারগুলো ইউজ করি ডিসি ইউজ করলে ভালো হয়, কিন্তু প্রজেক্ট গুলোতে সাধারণত ডিসি ইউজ করে নি, এসি দিয়ে চালাতে হয়। আপনি দেখেন এখানে যে গাইডটাতে পাবেন ডিসি কেবলও পাবেন আপনি। ডিসি কেবল আর এসি কেবলের কিছু বেসিক পার্থক্য আছে, ঠিক আছে? বেসিক পার্থক্য কি, ডিসি কেবলের যে ইনসুলেশন গুলো আছে সেগুলো অনেকগুলো খেয়ে থাকে, আর এসি কেবলের খেয়েগুলো কম থাকে। কারণ ডিসি কেবলের ধর্ম হলো যে আপনার সাধারণত কন্ডাক্টরের সারফেস দিয়ে চলে, আর এসি কেবল গুলো কন্ডাক্টরের ভিতর দিয়ে চলাচল করার চেষ্টা করে। সেই জন্য ডিসি কেবলটার জন্য ডিসি হয় ভালো, বাট আমি দেখিনি কোনো প্রজেক্টে মোটামুটি ডিসিটা ইউজ করতে আর কি। সবাই ওই এসি কেবল দিয়ে চালা দেয় আর কি, খুব বেশি সমস্যা হয় না আর কি। এটা একটু খুঁজে দেখতে হবে ডিসিটা কই আছে। অবশ্যই আছে ডিসি কেবল দেখতে। এসি কেবল ইউজ করি, এখানে কি ভোল্টেজ ড্রপের কোনো ইস্যু আছে যদি এসি কেবলটা ইউজ করি আমি? না, হয় না। সোলারের সাথে যেটা থাকে ওখান থেকে জাস্ট কানেকশনটা নিয়ে এসে আপনার ইয়ে পর্যন্ত আর কি, ওই গ্রিড কানেক্টেড ইনভার্টার বা চার্জ কন্ট্রোলার পর্যন্তই, এতটুকুই তো, অসুবিধা হবে না। নিলেও আপনার এসি কেবল নিলেও কোনটা নিবেন যেটার মধ্যে খেই এত মোটা মোটা না, যেটার মধ্যে খেইগুলো আপনার কি থাকে অনেক ঘন থাকে, সেই খেইগুলো নেবেন আর কি। তাহলে আর ডিসি কেবলের জায়গা ডিসি ডিসি এসি নরমাল কেবলের ডিসি চালাইলে এক সময় ডিসিটা ওই নরমাল কেবলকে খেয়ে ফেলে, মানে বেশি দিন টিকে না। হ্যাঁ, ঠিক আছে, এই ক্ষেত্রে লোকজন কি করে একটু কস্ট কমানোর জন্য এসি কেবল ইউজ করে ফেলে আর কি। বাট ডিসি ইউজ করাটা বিপজ্জনক। হ্যাঁ, ডিসি কেবল ইউজ করাই বেটার আর কি। এখানে আপনি ডিসি কেবল ইউজ করলে বেটার হয়, যেটার জন্য স্ট্যান্ডার্ড কাজ হলে হয়। যে মানে যেটার জন্য যেটা সেটা ইউজ করাই বেটার, এই জন্য ওখানে ডিসিটা ইউজ করাই বেটার আর কি। এই মোটামুটি তাহলে আমাদের আসলে সোলারে খুব বেশি কিছু না। আপনারা যদি মনে করেন যে নিজে একটা সোলার ইনস্টল করতে চান, মানে এতে খুব বেশি প্যারা হবে না, কারণ আপনার যে ডিভাইস আছে বা ইয়ে আছে এগুলো খুবই সিম্পল এবং খুব ইজিলি একটার সাথে আরেকটা জ্যাক দিয়ে কানেক্ট করে লাগায় ফেললে এটা মোটামুটি 15, 20, 30 কিলোওয়াটের যেগুলো কাজ এগুলো করে ফেলতে পারবেন আর কি। বড়গুলো করতে পারবেন ডেফিনেটলি, একই জিনিস। আরেকটা আইডিয়া দিই, আপনার এই ইনভার্টারের সাইজ ম্যাক্সিমাম কত হয়? আপনার চাইলেই তো এটা অনেক বড় ইনভার্টার লাগাতে পারবেন না, তাহলে এখানে ইনভার্টারের সাইজ ম্যাক্সিমাম কত হবে? এটা ম্যাক্সিমাম 50 কিলোওয়াটের ইনভার্টার পাওয়া যায়। এগুলো ম্যাক্সিমাম 50 কিলোওয়াটের ইনভার্টার পাওয়া যায়। তার মানে আপনি 50 কিলোওয়াটের ইনভার্টার লাগাইলে তাহলে 50 কিলোওয়াটের প্যানেল ওই পাশে আপনাকে লাগাতে হবে, ওখান থেকে আপনার এই ইনভার্টারে কানেকশন আসবে। তার মানে আপনি যদি 100 কিলোওয়াট যদি ইয়া করেন তাহলে আপনার কয়টা ইনভার্টার লাগবে? 100 কিলোওয়াট যদি সিস্টেম করেন তাহলে ইনভার্টার লাগবে 2টা, ভাগ ভাগ। আপনি ইচ্ছা করলে 50 কিলোওয়াট এর বেশি একটা মানে সিস্টেম করতে পারবেন না। এখানে এই যে এই ড্রয়িং এর জন্য কি দেখানো আছে, আলাদা আলাদা দেখানো আছে আর কি। ওই যে শ্রেডার যে ড্রয়িংটা আছে এখানে আলাদা দেখানো আছে, এটা আমি আরেকবার দেখাই। মানে প্রত্যেকটা জিনিসের পেছনে স্পেসিফিক কারণ আছে। এখানে এই ড্রয়িংটা কোথায়, আর ডকুমেন্ট গুলো পড়লে আপনারা আরো স্কিল হবেন ইনশাল্লাহ। এখানে মনে করেন আপনি 100 কিলোওয়াটের ইনভার্টার লাগাতে যাচ্ছেন, তাহলে এখানে আপনারা সিলেকশন করেন তাহলে কেমন হবে। এখানে 50 কিলোওয়াট, এখানে 50 কিলোওয়াট, এইভাবে লাগাবেন। লাগানোর পরে
এই এখানে এসে তখন দুটো যখন একসাথে হবে, এখানে 50 কিলোওয়াটের জন্য ব্রেকার, 50 কিলোওয়াটের জন্য ব্রেকার, তারপরে এখানে দুটো মিলে একটা হয়ে এখানে আসে, তারপরে এখানে যাবে। ঠিক আছে? আর যদি আপনার 150 কিলোওয়াট হয় তাহলে 3টা সিস্টেম লাগবে। ওইভাবে আপনার ভাগ করে নিতে হবে আর কি। মানে আপনি একসাথেই 500 কিলোওয়াট একটা ইনভার্টার দিয়ে চালাতে পারবেন না। 500 কিলোওয়াটের জন্য আপনার 10টা ইনভার্টার লাগবে 50 কিলোওয়াটের। আচ্ছা, আপনাদেরকে সোলারের একটা অফার দেখানোর চেষ্টা করি। দেখি আমার আশপাশে আছে মনে হয়। একজন একটা পাঠাইছিল, ওইটা দেখাই। মেইলই আছে আমার। আছে, 1 মিনিট। এটা কোথায়? আচ্ছা, ইয়েটা আপনাদের পাঠাই দিব এখন। সোলারের অফারটা আপনাদের ক্লাসের সাথে পাঠাই দিলাম। ওটা দেখে নিন আর কি, যে অফার কেমনে বানায়। ওখানে কিছু ক্লোজ থাকে আর কি। ওইটার প্রাইস কেমন পড়ছে ওখানে আপনি দেখতে পারবেন আর কি। এই 9 কিলোওয়াটেরটাই পাঠিয়ে দিব, তাহলে দেখতে পারবেন আর কি। আপনাদেরকে এখন যেটা করতে হবে এটা হলো ফুল জিনিসের যে ডকুমেন্ট গুলো দিব, আরো অনেকগুলো ডকুমেন্ট আছে, সব মিলে এই ডকুমেন্ট গুলো পড়া আর সোলারের প্র্যাকটিক্যাল কাজ অল্প একটু। এই কাজ ডিরেকশন দিল বা না দিল আপনার মিস্ত্রি করে ফেলবে আর কি। শুধু আপনাকে ইকুইপমেন্ট গুলো সিলেকশন করতে হবে এবং কেবল গুলো সিলেকশন করে তাকে দিতে হবে। এই হলো সোলারের হিসাব কিতাব আর কি। স্যার হাইব্রিড সিস্টেম ওটা কিভাবে করে? এটাই তো হাইব্রিড সিস্টেমে আপনার যেটা থাকবে, উইন্ড থাকবে, তারপরে ইয়ে থাকবে, আপনার কি বলেন, ইউটিলিটি থাকবে, তারপর জেনারেটর থাকবে, তারপর সোলার থাকবে, টোটাল মিলে একটা। এটা আমি এমআইএসটির একজন স্যারের থিসিস করে দিছি আমি। এটা হলো হাইব্রিড সিস্টেম আর কি। এটা হলো ইট্যাপ সফটওয়্যার দিয়ে সিমুলেশন করে আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 কিলোওয়াট ডিসি পাওয়ার থেকে আমি কতটুকু এসি পাবো আর কি ইনভার্টারের সাথে? আরেকবার বলেন। মানে 1 কিলোওয়াট ডিসি পাওয়ার ইনভার্টারের সাথে যে আমি এসি করব সেখানে কতটুকু এসি কারেন্ট পাবো? আচ্ছা, কারেন্ট যে জিনিসটা, স্যার এসি কারেন্ট না স্যার, এসি পাওয়ারটাই আর কি। আচ্ছা, পাওয়ার কিন্তু 1 কিলোওয়াটে আপনি কত পাবেন? 0.6 600 ওয়াটের মতো পাবেন ম্যাক্সিমাম আর কি। যখন সূর্য পর্যাপ্ত আলো দিবে তখন আপনি 600 ওয়াটের মতো পাবেন। এটা কি এসি পাওয়ার পাবো? হ্যাঁ, এসি পাওয়ার পাবেন। 600 ওয়াটের বেশি পাবেন না আর কি, কারণ সোলার 100% এফিসিয়েন্সি দেয় না। আরো যদি ভালো এফিসিয়েন্সি চাইতে চান তাহলে ওই যে কোরিয়ান বা ইউরোপিয়ান প্রোডাক্ট নিলে তাহলে আপনার এফিসিয়েন্সি ভালো পাবেন আর কি। আর ইয়েতে অত পাবেন না আর কি। এই চায়না নিলে, চায়না তো অনেক ভালো কোম্পানি আছে, ওখান থেকে নিলে আপনার প্রাইস অনেক বেশি পড়বে। তখন ওই যে 37 টাকা 40 টাকা আপনি প্রজেক্ট করতে পারবেন না। সে সময় আপনাদের অনেক বেশি প্রজেক্ট পড়বে। আচ্ছা, একদম ক্লোজ। আজকে ক্লাসকে রেকর্ড করা হবে, অবশ্যই রেকর্ড করতেছি এবং এগুলো আজকেই পেয়ে যাবেন আপনারা। আর সার্টিফিকেটটা কয়েকদিন সময় লাগবে। কি হলো সোলার, তো সোলারের আর কিছু নাই আসলে, আমি চেষ্টা করলেও কিছু দেখাতে পারবো না। স্যার কন্টেন্ট গুলো সব কোথায় দেওয়া হবে? স্যার আমাদেরকে মেইলে দেওয়া হবে? জি জি, মেইলই আছে, মেইল গুলো আমাকে পাঠিয়ে দিবে। ওই যে রেকর্ডটা সহ রেকর্ড, তারপরে যতগুলো ডকুমেন্ট আছে, তারপরে ইয়ে আছে, সবগুলো একসাথে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। আজকে টপিকটা ছোট, স্যার হাইব্রিডের আছে আমাদের ড্রয়িংটা দেখালে স্যার ভালো হতো। জি, বুঝতে পারিনি। হাইব্রিড একটা ড্রয়িং
আচ্ছা, হাইব্রিডের ড্রয়িং না? আচ্ছা, হাইব্রিডের ড্রয়িং আমার একটা করা আছে, ওই ড্রয়িংটা আপনাদের দিয়ে দেবো এখন, ওই যে এমআইটির জন্য করছি যেটা আর কি, মিলিটারি ইনস্টিটিউটের সফটওয়্যারটা। দাঁড়ান আপনাদের দেখাতে পারি কিনা, একটু দাঁড়ান দেখি। মানে ইয়ে খুললে আপনার ইয়েটা অনেক বেশি হয়ে যায় আর কি। হাইব্রিড মডেল সামনে আছে কিনা, ল্যাপটপ দুইটা তো একবার এক একটা কাজ করি। আচ্ছা, সফটওয়্যারটা ওপেন করি। তবে এই সফটওয়্যারের অপারেশন বেশ ডিফিকাল্ট আর কি, মানে তো যদি সম্ভবত যে আপনাকে এক ক্লাসে দেখাই দিব এটা সম্ভব না। এই সাবজেক্ট যারা মানে টিচার আছে ওনাদেরই 1 ইয়ার সময় লেগে যায়, মানে অনেক ভ্যালু পুট করতে হয়। ফলো করলে কেমন হয়? হ্যাঁ, বুঝতে পারি নাই। দেখি খুঁজে পাই কিনা। নাহলে এটার একটা ইয়ে পাঠাই দেবো এখন। কোথায় রাখছি, একটু দাঁড়ান দেখি পাই কিনা। স্যার ই ট্যাবের কি কোনো ট্রেনিং চালু করবেন? না, এটা ট্রেনিং করানো খুব টাফ হবে, কারণ এটা অনেক দিন লাগে তো, এই জন্য আসলে এটা করানো মুশকিল আর কি, ধৈর্য হারায় ফেলবে সবাই। এটা কোথায় রেখেছি, পাইছি পাইছি, আশা করি পাবো। স্যার ড্রয়িং এ যে সফটওয়্যারটা ইউজ করছেন এই সফটওয়্যারটার নাম কি? কোনটা? মানে এই সোলার ড্রয়িং এর জন্য বা ডিজাইনের জন্য আমরা সফটওয়্যার করে ইউজ করি স্যার। আচ্ছা, ই ট্যাব দিয়ে সবচেয়ে বেস্ট হয় আর কি। স্যার হোমারটা কেমন? হোমারও ভালো, হোমারও ভালো। হোমার আমি ইউজ করি না, হোমার ওই যে স্যারের তুলনা করছে ওই স্যার ইউজ করে, বাট স্যার হোমার থেকে ই ট্যাবে কিছু, হোমারে আবার কস্ট অ্যানালাইসিসও করা যায় আর কি, স্যারের কাছে দেখছি। না পাচ্ছি না। আচ্ছা, একটা রেডিমেড পাওয়া যায় এখানে দেখি। এটা হলো অ্যাপয়েন্টমেন্ট প্রজেক্ট। একটু ধরেন আমি বের করে একটা হাইব্রিড সিস্টেম দেখি, আশা করি দেখো। আমার বানানোটা একটু খুঁজে বের করতে হবে, ওটার একটা পিকচার পাঠিয়ে দেবো আপনাদের। এগুলো থিসিস লেভেলের কাজের জন্য ভালো, ওনারা কিছু প্রজেক্ট করে আর কি, সেনাবাহিনীর লোকরা, তো সেক্ষেত্রে কিছু হেল্প নেয় আর কি আমার কাছে। মানে যেগুলো ছোট একদিনে দেখানো যায়, 2-3 দিনে, সেগুলো আমি কিন্তু মানে কোর্সের সাথে আলাদা করে কোনো কোর্স চালু করে না, মানে এমনিতেই দেখাই দিই আর কি, যে এটা অ্যারাউন্ড 1 বছর লেগে যাবে আর কি, এই জন্য ইন্টারেস্ট হয় না আর কি। আর ওরা একাডেমিক ভাবে শিখে আমার কাছে, সেই তো ওদের পোষায়, কারণ ঠেলায় পড়ে শেখে আর কি। কোথায় মানে পিসি ভরতেছে আর কি। এক মিনিট হয়তো লাগবে। আচ্ছা, একটা কাজ করি, আমি ছোট্ট একটা ভিডিও বানাই আপনাদের ইয়ের সাথে পাঠিয়ে দেবো এখন, এটা বেস্ট হবে। এই সফটওয়্যার, এই অনেক বড় সফটওয়্যার তো খুলতে সময় লাগবে আর কি।
তো আজকে যতটুকু চেষ্টা করলাম না, আমাদের সময় হয়েছে, আপনারা বাকিটুকু পড়াশোনা করেন আর কি। আর কোনো কোয়ারি থাকলে আমার কাছে ফোন করবেন। ফোন করলে হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে ফোন করাই ভালো। বাসায় নেটওয়ার্ক অনেক সময় কম পাই, বা ফোনও দিতে পারেন, বাট ইমেইলে বা মেসেঞ্জারে যোগাযোগ করলে পাবেন না, এটা একটা সমস্যা। সরাসরি ফোন দিয়ে ফেলবেন আর কি। বা আপনার যদি কোনো প্রজেক্ট থাকে বা ইয়ে থাকে, সেগুলো হেল্প নিতে পারেন, সমস্যা নেই। অনেকেই হেল্প নেয়, কারো কাছে কোনো টাকা পয়সা নেই না আর কি, যতটুকু হেল্প করার যায়। আচ্ছা, সফটওয়্যারটা ওপেন হয়েছে মনে হয়, সফটওয়্যারটা ওপেন হয়েছে, তাহলে থাকেন আরেকটু। লাইব্রেরি ওপেন প্রজেক্ট, সি ড্রাইভ, এই তো হাইব্রিড পেয়ে গেছে। আমারটা পাইনি, আমারটা দিব এখন আপনাদের আজকে স্লাইডের। এই সফটওয়্যারের ক্লাস নিতে গেলে এখন ইউনিভার্সিটিতে যেগুলো ক্লাসে পড়ায় আর কি, তো ওগুলোতে হারমোনিক্স, ট্রানজিয়েন্ট, এই ফল্ট মোড অ্যানালাইসিস বহুত কিছু শেখানো লাগে। এগুলো অনেক ঝামেলা আর কি। তো চালু হয়েছে, আমরা এখন দেখি। এটা একটা হাইব্রিড মডেল, এখানে উইন্ড আছে, তারপরে ইউটিলিটি আছে, সোলার আছে, সব আছে আর কি। এই যে সোলার, তারপরে গ্রিড, তারপর উইন্ড, তারপরে জেনারেটর, সবগুলো একসাথে করা আছে। এগুলো আমরা সিমুলেশন করতে পারি। ঠিক আছে, সিমুলেশন করলে এখানে লোড ফ্লো আপনার বিভিন্ন অ্যানালাইসিস সব করতে হবে না। ঠিক আছে, কোথায় কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে না হচ্ছে সবই দেখতে পারবেন। এই হলো ই ট্যাব সফটওয়্যারের আর কি। এগুলো অনেক কিছু করা যায়, এগুলো অনেক সিমুলেশন অ্যানালাইসিস, যেমন ট্রানজিয়েন্ট, হারমোনিক্স সব করা যায়, ডিসি ক্যালকুলেশন করা যায়। যদি সম্ভব হয় তাহলে আমাদের এই টাইপ একটা কোর্স শুরু করলে ভালো হইতো। ওই জন্য করি না, অনেকদিন সময় লাগে, এত ধৈর্য আসলে লোকজনের লাগে আছে, এই জন্য ইয়ে লাগে না। এটা একাডেমিক ভাবে হলে তাহলে হয়তো সম্ভব, কারণ একাডেমিক ভাবে না হলে যে প্রেশারটা দেওয়া হয় সেই প্রেশারটা অনেকে নিতে চায় না, এই আর কি। আর এতদিন কোর্স করাইলে ওই যে মানে বারবারই যেটা বলতেছে, ধৈর্যটা থাকে না আর কি, তারা করে আর কি। বাট একা একা যে শিখে ফেলতে পারবেন এরকমও না আর কি। সবকিছুতে আমাদের মোটামুটি স্যার একটু বেসিক ধারণা দিল অন্তত। বেসিক ধারণা নিয়ে হবে না, প্রত্যেকটার জন্য এত এত প্যারামিটার দিতে হয়, এই যেগুলো প্রত্যেকটার জন্য এত এত প্যারামিটার দিতে হয়, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা শেখার বিষয় আছে আর কি। তো এগুলোতে আর কি, ঠিক আছে। এই যে ট্রান্সফরমার দিবেন, এখানে দেখুন প্রচুর ডাটা দিতে হবে, রেটিং, ইম্পিডেন্স, এগুলো প্রত্যেকটা জিনিস আলাদা না শিখালে এগুলো হবে না, মানে প্রত্যেকটা জিনিস আলাদা করে ট্যাপ পজিশন, এগুলো সেগুলো সাইজ, তারপরে আপনার প্রোটেকশন কি কি দিবেন না দিবেন, এই প্রত্যেকটা আলাদা আলাদা শেখানোর বিষয় আছে। মানে এই শেখানোটা আসলে একটু মেধা সম্পন্ন না হইলে হয় না, এক। আর দ্বিতীয়ত ধৈর্যের একটা ব্যাপার আছে, এজন্য একটা ভয়ে শেখায় না। তো মিলিটারি ইনস্টিটিউট থেকে তারা আসে, এবার যারা থিসিস করছে ওদের মধ্যে দুইজন টিচারও হয়েছে, কয়েকদিন আগে নিয়োগ হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। তো এই লেভেলে ছেলে পেলে পাঠায় আর কি। তো ওদেরকে শিখেও একটু মজা পাই আর কি। সবাই মেধাবী, ঠিক আছে, বাট অনেক দিনের কোর্স তো এটা একটু ঝামেলা আর কি। তো দেখি সামনে হয়তো করতে পারি।
আপনারা দোয়া রেখে রাখবেন আমার জন্য। কে এম হাসান ভাই, কি অবস্থা আপনার? জি ভাইয়া, ভালো আছেন? হুম, হুম। আপনার ছবি একটা পিঠে সবসময় ব্যাগ নিয়ে থাকেন না? আপনি দেখি মাঝে মধ্যে ফেসবুকে। আর কিছু জিনিস নিয়ে লেগে থাকেন আপনাদের টেকনিক্যাল যে জিনিসগুলো আছে, যেমন ফুল পাওয়ার সিস্টেম। মনে করেন আপনাকে একটা প্রজেক্টের ফুল কনসালটেন্সি করতে বললো, বা একটা প্রজেক্ট অ্যানালিসিস করতে বললো, বা ফুল প্রজেক্টের কস্টিং করতে বললো। এই বিষয়গুলো শিখতে হবে। আপনি যখন চাকরিতে ঢুকবেন একটা ভালো পজিশনে, প্রথমে আপনাকে এই কাজগুলো করতে দিবে। তো প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত। আর ওয়ার্কশপ গুলো হয় কি, এটা তো সিকোয়েন্সার হয়, আজকে এই টপিক কালকে ওই টপিক। যদি সিকোয়েন্সিয়ালি যদি দেখানো সম্ভব হতো তাহলে ভালো হতো আর কি। সেক্ষেত্রে সবার জন্য ভালো হতো। এটা আমার পড়ার রুম, এই রুমে আমি পড়াশোনা করি, এখনো স্টুডেন্টের মতোই পড়াশোনা করি আর কি। এই রুমে নট অ্যালাউড কেউ, এবং কোনো বিছানাপত্র কিছু নাই আর কি, চেয়ার টেবিল আর বই খাতা ছাড়া আর কি। এতে গাবের মতো বসে গেছেন নাকি? পড়া লাগে, কিছু করার নেই আসলে। নতুন কিছু করতে গেলে পড়া লাগে। প্রাইভেট সেক্টরে যেহেতু, আমি রেকর্ডিং অফ করে